অটিজম এখন আমাদের একটা বার্নিং কোশ্চেন, বার্নিং ইস্যু ইন দ্য সোসাইটি। পরিবারের সদস্যরাও এটার জন্য সাফার হচ্ছে, যে হিউজ অ্যামাউন্ট অফ মানি তারা খরচ করে আসে। তাহলে তো এখন মানুষের গড় আয়ু থেকে শুরু করে সবকিছু বেড়ে যাবে। সেই চিকিৎসাটা কনভেনশনাল ট্রিটমেন্টে পুরোপুরি নিরাময় হচ্ছে না। প্রচলিত চিকিৎসা বিজ্ঞান বলছে যে এটা সারা জীবন বহন করতে হবে, কিন্তু দেখা গেল কেটে গেছে, কিন্তু ওই অসুখ আর ভালো হচ্ছে না। তখন তো আসলে বোঝা যায় না যে সে অটিজমে আক্রান্ত কিনা। তাহলে ট্রিটমেন্টটা একদম ফুলফিল করা সম্ভব। আমি যা যা দেখে এসেছি বাইরে, আমার কাছে মনে হলো ওনারা সেইভাবেই কাজ করছে। বাইরের কান্ট্রিতে আসলে ভালো ট্রিটমেন্ট পাওয়া যায়। প্রশ্নই আসে না যেটা চিকিৎসা ভালো হবে। আমি তো খুঁজে খুঁজে একটাই দেখতে পাচ্ছি, স্টেম সেল থেরাপির মাধ্যমে 100% নিরাময় সম্ভব যেগুলো দুরারোগ্য ব্যাধি। তাহলে স্টেম সেল যে পরিবেশে ওরা কালচার করছে, এটা ইন্টারন্যাশনাল মান। খুব খারাপ অবস্থায় আছে আসলে। আমি খুব হোপলেস এই ব্যাপারটায়। প্রতিনিয়ত আমরা নানানভাবে জীবনযুদ্ধে লড়াই করছি, এবং সেই জীবনযুদ্ধের লড়াইটা আরো বেশি বোঝে কারা, যাদের পরিবারে কোনো দুরারোগ্য ব্যাধি রোগে আক্রান্ত এমন কোনো ব্যক্তি আছে, বা এমন কোনো রোগে আক্রান্ত ব্যক্তি আছে যারা যেই রোগটা আসলে কোনোভাবেই নিরাময় সম্ভব না। দর্শক, এমন নানান রোগ কিন্তু আছে, যেমন অটিজম, সেরিব্রাল পালসি, মাসকুলার ডিস্ট্রফি সহ আরও নানান ধরনের অনিরাময় যোগ্য রোগ কিন্তু আছে, যেখানে চিকিৎসা বিজ্ঞান অর্থাৎ প্রচলিত চিকিৎসা বিজ্ঞান বলছে যে এখানে থামা উচিত, হয়তো এটা নিরাময়যোগ্য সম্ভব না বা নিরাময় সম্ভব না, বা এই রোগটা বহন করে হয়তো সেই পরিবার বা পরিবারের সদস্য সারা জীবন বোঝা হয়ে থাকবে পরিবারে। সেখানেই নতুন এক চিকিৎসা বিজ্ঞানের পদ্ধতি বলছে এই রোগ 100% নিরাময় সম্ভব না হলেও হয়তো বা কিছুটা আশার আলো যোগাচ্ছে, অর্থাৎ রিকভার সম্ভব, রিকনস্ট্রাকশন সম্ভব। দর্শক, কি সেই চিকিৎসা পদ্ধতি সেটা কিন্তু জানবো আজকে আমরা, আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? প্রথমেই আমাদের দর্শকদের জন্য যদি আপনার পরিচয়টা একটু আমাদেরকে দিতেন। আমি প্রফেসর ডাক্তার এস এম খালেদ মাহমুদ শাকিল। আমি বাংলাদেশ শিশু হাসপাতালে জেনারেল অ্যান্ড অ্যাডভান্স পেডিয়াট্রিক সার্জারি অ্যান্ড স্টেম সেল বিভাগে কাজ করছি। আমি 2017 সালে ইন্ডিয়াতে আমি উচ্চতর প্রশিক্ষণের জন্য আমি ফেলোশিপ করেছি, এবং সেখানে স্টেম সেল একটা পার্ট ছিল। আমি স্টেম সেলের উপরে আমি অ্যাডভান্স ট্রেনিং করে আসছি। তারপরে 2019 সালে আমি ইটালিতে গিয়েছি, ওখানে আমি পেডিয়াট্রিক সার্জারির উপরে ট্রেনিং করার পাশাপাশি আমি স্টেম সেলেরও কিছু ট্রেনিং করে এসেছি। পরবর্তীতে 2023 সালে আমি কম্পোজিট যে ট্রেনিংটা বলে স্টেম সেলের উপরে, সেটা আমি এইচবি হসপিটাল রুদ্রপুর ইন্ডিয়াতে আমি করে এসেছি অ্যাডভান্স ট্রেনিং। বাহ, চমৎকার। প্রচলিত চিকিৎসা পদ্ধতি যেখানে বলছে যে সব রোগের ক্ষেত্রে বলছে যে এখানে আর নিরাময় সম্ভব না, বা হয়তো বা এই রোগটাকে সারা জীবন বহন করে চলতে হবে, বা পরিবারের সদস্যরাও এটার জন্য সাফার হচ্ছে, সেখানে আপনাদের নতুন এক চিকিৎসা পদ্ধতি বলছে যে নিরাময় সম্ভব হলেও বা 100% নিরাময় সম্ভব না হলেও ইমপ্রুভমেন্ট সম্ভব। সেই চিকিৎসা পদ্ধতিটা আসলে কি? ধন্যবাদ। প্রশ্নটা আসলে যুগোপযোগী। এই সময় আমাদের মেডিকেল সায়েন্স তো কন্টিনিউয়াস প্রসেস অ্যান্ড ডাইনামিক প্রসেস। আমরা কন্টিনিউয়াসলি চিকিৎসা করছি এবং সেটাকে ইমপ্রুভমেন্টের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। ঠিক সেরকমই এই সময় এসে আমরা স্টেম সেল, এবং এটা আসলে বেসিক্যালি রিজেনারেটিভ মেডিসিনের আন্ডারে স্টেম সেল থেরাপি আমরা বাংলাদেশে নিয়ে এসেছি। সেটা 2019 সাল থেকে আমি আসলে কাজ করে যাচ্ছি এটার উপরে। তো আমরা যে ব্যাপারটাকে স্পষ্ট ভাষায় বলতে চাই সেটা হলো অটিজম, যেটা বললেন, মাসকুলার ডিস্ট্রফি অথবা সেরিব্রাল পালসি, এটা সহ আরও অনেক দুরারোগ্য অসুখ আছে, যে দুরারোগ্য অসুখের কিন্তু 100% নিরাময় সম্ভব। কিন্তু এই যে তিনটা নাম বলা হলো, মাসকুলার ডিস্ট্রফি, অটিজম অ্যান্ড সেরিব্রাল পালসি, এটাতে আমরা আসলে 100% নিরাময়ের ব্যাপারটা এখনও নিশ্চিত করতে পারিনি। মানে স্টেম সেল থেরাপির মাধ্যমে 100% নিরাময় সম্ভব যেগুলো দুরারোগ্য ব্যাধি। জি। তাহলে তো এখন মানুষের গড় আয়ু থেকে শুরু করে সবকিছু বেড়ে যাবে। হ্যাঁ, অবশ্যই বেড়ে যাবে। স্টেম সেল যদি আমরা প্রপারলি ইউজ করতে পারি, এটা যদি আমরা প্রডিউস করতে পারি, এবং এটা যদি রিয়েল ইউটিলাইজেশন হয়, আমার মনে হয় স্টেম সেল একটা দ্বার আমাদের উন্মুক্ত করে দিয়েছে অলরেডি। কিন্তু এটাকে ধরার দায়িত্ব আমাদের রাষ্ট্র থেকে শুরু করে সবার যারা এটার সাথে ইনভলভ আছে, সবাইকে এগিয়ে আসতে হবে এটা শেষ দেখার জন্য। আচ্ছা। এবং আমি মনে করি এই স্টেম সেলটা আসলে কি জিনিস, এটা আসলে সবার আসলে বোঝা উচিত। এখন সাধারণ মানুষ হিসেবে আমি কি বুঝি সেটা আমি একটু বলি আপনাকে। সাধারণ মানুষ হিসেবে আপনার সাথে কথা বলে আমি যতটুকু বুঝেছি যে আমাদের যে কোষগুলোর আসলে নষ্ট হওয়ার কারণেই তো বিভিন্ন রোগবালাই বা বিভিন্ন রোগে আমরা ভুগি, বা আমাদের ব্রেইনের যে সেলগুলো সেগুলো নষ্ট হলেই তো আমরা বিভিন্ন ধরনের রোগে ভুগি। তো সেই নষ্ট হওয়া সেলকে আপনারা রিস্টোরেশন করেন,
আমার থেকেই ব্লাড কালেকশন করে বা সেল কালেকশন করে বা অন্যভাবে সেল কালেকশন করে সেগুলোকে ইনজেক্ট করেন, করে রিস্টোরেশন করেন। এখন আপনি যদি আমাকে সহজ বাংলা একটু বুঝিয়ে বলেন যে আসলেই কি স্টেম সেল থেরাপি এইভাবে আমার যে সেলগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো রিস্টোরেশন করা সম্ভব? কাছাকাছি কথা মিলেছে, বাট পুরোটা মিলেনি। আচ্ছা। সেটা হলো যে যেটা ডেড সেলকে স্টেম সেল কখনো জাগিয়ে তুলতে পারবে না। ডাইং সেলকে আমরা প্রিজার্ভ করতে পারবো এবং সেই সেলটাকেই আমরা রিস্টোর করতে পারবো, এবং সেটার জন্য আমাদের স্টেম সেলের আসলে বেসিক্যালি আমাদের অ্যাপ্লিকেশনটা। এবং আমাদের স্টেম সেলটা আমাদের শরীরের আমাদের আদি কোষ হিসেবে পরিচিত, যেটা আমরা ভ্রূণ থেকে শুরু করে ওই স্টেম সেলটা তখন থেকে আমাদের শরীরে আছে, সেটাই স্টেম সেল আসলে। এবং পরবর্তীতে ডিফারেন্সিয়েশন হতে হতে আমাদের হিউম্যান বডি তৈরি হয়, বিভিন্ন সেল লাইন তৈরি হয়। কিন্তু আমাদের প্রত্যেকটা অর্গান সিস্টেমে একটা ভেরি স্মল টাইপ কিছু ডরমেন্ট সেল আছে যেটা ইউজুয়ালি অ্যাক্টিভ না, কিন্তু পরবর্তীতে যখন ডিজিজ কন্ডিশনে কোনো সিস্টেম পড়ে যায় তখন আমাদের রোগটা ধরা পড়ে, এবং সেই অসুখের জন্য আমরা বিভিন্ন চিকিৎসা করে থাকি। একটা পর্যায়ে দেখা যায় যে সেই চিকিৎসাটা কনভেনশনাল ট্রিটমেন্টে পুরোপুরি নিরাময় হচ্ছে না। সেই সময় আমাদের অনেকেই জানে না। যারা জানে তারা আমাদের কাছে এসে বলে যে আপনাদেরকে স্টেম সেল থেরাপির ব্যাপারে আমাকে হেল্প করতে পারবেন। তখন যারা জানে তাদেরকে এটা বোঝানো সহজ হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা দুই ওয়েতেই স্টেম সেল থেরাপিটা দিয়ে থাকি। আমি যেহেতু একজন পেডিয়াট্রিক সার্জন, আপনি বুঝতেই পারছেন যে সার্জারির সাথে কিন্তু স্টেম সেল রিলেশন করাটা খুব ডিফিকাল্ট। বাট আমি কিন্তু যখন বাইরে আমি ফেলোশিপ করতে গিয়েছিলাম, তখন আমি সব জায়গাতে দেখলাম, অনেক জায়গাতেই যে হেপাটোলজি ডিপার্টমেন্ট উইথ রিজেনারেটিভ, অর্থোপেডিক সার্জারি ডিপার্টমেন্ট উইথ রিজেনারেটিভ। তখন আমার মধ্যে একটা প্রশ্ন আসলো যে এই রিজেনারেটিভ মেডিসিনের ব্যাপারটা কি, তখন আমি জানতাম না পুরোপুরি ভালোভাবে, আমি বুঝতাম না। ওখানে যারা মেন্টর ছিল, আমার প্রফেসর ছিলেন, তখন এই জিনিসটা আমি বুঝলাম যে রিজেনারেশন যেখানে দরকার, আমাদের শরীরে রিজেনারেশন দরকার প্রতি মুহূর্তে। আমাদের শরীরে কিন্তু ক্ষয় হচ্ছে এবং রিজেনারেশন কিন্তু খুবই প্রয়োজন। তো সেই ক্ষেত্রে এই রিজেনারেটিভ মেডিসিনটা উদ্ভব হয়েছে। এর আওতায় কিন্তু শুধু স্টেম সেল নাই, এখানে অনেক কিছু আছে। স্টেম সেল অ্যান্ড সেল বেস প্রোডাক্টস, পিআরপি টাইপের অনেক কিছু আছে, এক্সোজোমস, অনেক কিছু নিয়ে তারা কাজ করছে রিজেনারেটিভ মেডিসিনে। যেখানে যেটা প্রয়োজন হয় আমরা সেটা সেখানেই দিয়ে থাকি। তো তখন থেকে আমার মধ্যে একটা স্পিরিট বলেন আর চিন্তা বলেন, বাংলাদেশে কি করা যায়। তো যদিও বা আমাদের দেশে স্টেম সেল নিয়ে তেমন কোনো কাজ চলছিল না, 2017 সালে কথা বলছি আমি। তো আমি পড়াশোনা শুরু করলাম। আমি বাইরে যারা স্টেম সেলে কাজ করে তাদের সাথে আমি কোঅপারেশন করে, বিভিন্ন ধরনের কোলাবোরেশন করে আমি আমার কাজ শুরু করলাম। করতে করতে এক সময় বাংলাদেশ শিশু হসপিটালে 2017 সালে একটা প্রজেক্ট আসলো। সেই প্রজেক্টটা হচ্ছে সার্জারির প্রজেক্ট। তো আমাকে পরিচালক স্যার একটা দায়িত্ব দিলেন। তো তখন আমি চিন্তা করলাম যে এই প্রজেক্টের সাথে আমাকে যেভাবেই হোক আমার স্টেম সেলটাকে যোগ করতে হবে, তা না হলে তো আমি স্টেম সেলটার মধ্যে ঢুকতে পারবো না। তো সেই স্টেম সেলটা আমাদের পরিচালক স্যার সেটা ভিতরে নিয়ে আসলেন। তো আলটিমেটলি আমরা ওইটাকে বেস করে আস্তে আস্তে করে এখানে অনেককে আমরা ট্রেন্ড আপ করলাম। আমাদের অনেক ট্রেনি ডক্টরও আছে। আমরা কিন্তু বাংলাদেশ শিশু হাসপাতালে স্টেম সেলটা নিয়ে অনেক এগিয়ে গেছি। পাশাপাশি আমাদের প্রাইভেট সেক্টরে কিন্তু এগিয়ে যাচ্ছে কিছু কিছু কোম্পানি। তার মধ্যে আমার মনে হয় যে কনকর্ড স্টেম সেল লিমিটেড যেটা আছে, আমি ওনাদের সাথে পরিচয় হয়েছিল অনেক আগে। একবার একটা চ্যানেল 24 ওর নিউজ 24 সামহাও এরকম একটা জায়গায় ওদের সাথে আমার পরিচয় হয়েছে। আমাকে ডেকেছিল স্টেম সেল সম্বন্ধে বলার জন্য, তখন আমি ওদের সাথে পরিচয় হলো। তো টিভির মাধ্যমে আমার আসলে ওদের সাথে পরিচয়। তখন আমার মনে হলো যে প্রাইভেট সেক্টরে কাজ করছে বাংলাদেশে এমন একটা জায়গা, তো আমার একটু ভিজিট করা দরকার। আমি সেই ক্ষেত্রে আমি কী করলাম, প্রোগ্রামের পরে তাদের সাথে আমি পরিচিত হলাম এবং আমি নিজে পার্সোনালি ইন্টারেস্ট ফিল করেই তাদেরকে বললাম যে আমি আপনাদের এই জায়গাটি ভিজিট করতে চাই। তো আমাকে ওনারা ওয়েলকাম জানালেন, আমি ভিজিট করলাম, সব কিছু করলাম। আমি যা যা দেখে এসেছি বাইরে, আমার কাছে মনে হলো ওনারা সেইভাবেই কাজ করছে। তো আমার মধ্যে একটা কনফিডেন্স আসলো যে বাংলাদেশের মতো জায়গায় যে ওনারা মোটামুটি বেশ এগিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে ওনাদের কাছ থেকেও তো আমার অনেক জ্ঞান অর্জনের ব্যাপার আছে। এবং আমরা যদি কোলাবোরেশন করেও কাজ করি, যে বাংলাদেশ শিশু হসপিটাল অথবা প্রাইভেট সেক্টরে কাউকে নিয়ে যদি আমরা গভর্নমেন্টের সাথেও কিন্তু এক্সপোজ করে, গভর্নমেন্টকে যদি আমরা সাথে নিয়েও কাজ করতে পারি, আমার কেন যেন মনে হয় যে এই যে কালচার স্টেম সেল, কালচার কথাটা অর্থ হলো একটা সেল দিয়ে কিন্তু 1 বিলিয়ন সেল করা সম্ভব।
তো সেই 1 বিলিয়ন সেলকে প্রিজার্ভ করা সম্ভব এবং সেটা বিভিন্ন ডিজিজে দেওয়া সম্ভব। সেটা নিউনাট থেকে শুরু করে বাচ্চা জন্মগ্রহণ করেছে সেই বাচ্চা থেকে শুরু করে বয়স্ক 70 ইয়ার্স 18 ইয়ার্স 80 ইয়ার্স মানুষকেও এটা ইউজ করা সম্ভব। তো চমৎকার। একটু থামিয়ে দিই যে আপনি কিভাবে আসলে এই স্টেম সেলের সাথে যুক্ত হলেন এবং এই রিজেনারেটিভ ট্রিটমেন্টের সাথে যুক্ত হলেন সেটা তো আসলে জানলাম। তবে প্রথমেই আমরা আরও বিস্তারিত জানবো, তবে প্রথমে একটু জানতে চাচ্ছি যে আসলে স্টেম সেল দিয়ে বা এই থেরাপির মাধ্যমে আপনি দুরারোগ্য ব্যাধির কথা বলছেন, কি কি দুরারোগ্য ব্যাধি নিরাময় সম্ভব, যেটা আসলে প্রচলিত চিকিৎসা বিজ্ঞান বলছে যে এটা সারা জীবন বহন করতে হবে? আপনারা কি কি দুরারোগ্য ব্যাধি খুব আসলে ভালো নিরাময় করতে প্রশ্ন। পারেন? আমি আসলে এই বেসিক্যালি এই ফিল্ডেই কাজ করছি। দুরারোগ্য রোগ হতে অনেক সময় লাগে, বাট ছোট ছোট অসুখ আছে সেখানে স্টেম সেল আমাদের প্রয়োজন নাই, কারণ ছোট ছোট ট্রিটমেন্টে ভালো হয়ে যাচ্ছে। আমি অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি, একটা কাটা জায়গা আমি সেলাই করে দিচ্ছি, 7 দিন পর সেলাই কেটে দিচ্ছি, বাচ্চা অথবা কেউ আসলে আমাদের কাছে এটা ভালো হয়ে যাচ্ছে। কিন্তু দেখা গেল কেটে গেছে, কিন্তু ওই অসুখ আর ভালো হচ্ছে না। কোনোভাবে আমি ট্রিটমেন্ট করেছি, সেলাই দিয়েছি, সেলাই ছুটে যাচ্ছে বারবার, এটা যেটাকে আমরা বলি নন হিলিং আলসার। এই নন হিলিং ওন্ডকে আমি পার্সোনালি আমি এখন বিলিভ করি যে স্টেম সেলের মাধ্যমে এই চিকিৎসা সম্ভব। এখন আমার যদি মার্জিন এবং ওন্ডে যদি আমি স্টেম সেলটাকে আমরা প্রয়োগ করতে পারি, তখন দেখা যায় যে এই অসুখটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর ক্যান্সার, আমি আসছি একটা সেটা হলো যেমন একজনের ফ্র্যাকচার হয়ে গেল, একটা বোন ফ্র্যাকচার তো একটাই হয় সাধারণত, দেখা গেল যে মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে, কিন্তু এই ফ্র্যাকচার কোনোভাবেই ভালো হচ্ছে না। স্ক্রু দেওয়া হচ্ছে, প্লেট দেওয়া হচ্ছে, ট্রিটমেন্ট করা হচ্ছে, প্লাস্টার দেওয়া হচ্ছে, কাস্ট দেওয়া হচ্ছে, কিন্তু কোনোভাবেই হিলিংটা পরিপূর্ণ হচ্ছে না। সেইখানেই কিন্তু এগিয়ে আসে স্টেম সেল। সো আমি আসলে বলতে চাই যে কনভেনশনাল চিকিৎসাকে অ্যাভয়েড করে স্টেম সেল না, কনভেনশনাল ট্রিটমেন্টের পাশাপাশি স্টেম সেলকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে ট্রিটমেন্টটা একদম ফুলফিল করা সম্ভব, মানে পরবর্তী ধাপ। জি। আচ্ছা, আর আরো বেশ কিছু রোগ কিন্তু আছে যেগুলো নিরাময় সম্ভব না, যেমন ক্যান্সার, তারপর হচ্ছে এই যে আমরা কথা বলছিলাম অটিজম বা সেরিব্রাল পালসি, এবং সেই সাথে সাথে মাসকুলার ডিস্ট্রফি, এগুলো কিভাবে আপনারা হেল্প করছেন? যেমন এখানে খুবই প্রয়োজন হলো হেমাটোপয়েটিক স্টেম সেল অথবা নর্মাল যে স্টেম সেল আমরা মেসেনকাইমাল স্টেম সেল আমরা তৈরি করছি কালচার করে, সেটা যদি আমরা একটা ক্যান্সার পেশেন্টকে দেই, দেখা যায় বাইরের দেশের রিপোর্ট আছে, পাবলিকেশন আছে, সেখানে ক্যান্সার পেশেন্টের যে কেমোথেরাপি লাগছে সেটা ডোজ অনেক কমে যায়। তার মানে কি এই স্টেম সেল তাকে অনেকটা হেল্প করলো বলেই কিন্তু ওই ক্যান্সার পেশেন্টের কেমোথেরাপির ডোজটাও কমে গেল। এবং পাশাপাশি অনেক কেস আছে যেখানে স্টেম সেল অনেক হেল্প করছে ক্যান্সার। আচ্ছা, এটা কি পুরোপুরি নিরাময় সম্ভব নাকি শুধু ক্যান্সার? তো আজকাল পুরোপুরি নিরাময় সম্ভব। আজকে নর্মাল কনভেনশনাল ট্রিটমেন্টেও কিন্তু ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে। তো পাশাপাশি স্টেম সেলটাকে যদি ধরে রাখা যায় তখন দেখা যায় যে খুব র্যাপিড, এই দ্রুত গতিতে এটা ভালো হওয়া পসিবল হয়ে যায়। আচ্ছা, অটিজম বা সেরিব্রাল পালসি বা এই যে মাসকুলার ডিস্ট্রফি, এটা মানে হচ্ছে অনেক সময় পরিবারে বোঝা হয়ে দাঁড়ানো হয় এই বিষয়গুলোর মাধ্যমে। ঠিক, অনেক সময় না, সব সময় বা পরিবার মনে করে যে আচ্ছা মেনে নিলাম। প্রথম হয়তো যখন একটা শিশু জন্মগ্রহণ করে তখন তো আসলে বোঝা যায় না যে সে অটিজমে আক্রান্ত কিনা। তারপর আস্তে আস্তে যখন অটিজমের লক্ষণগুলো প্রকাশ পায় তখন কিন্তু পরিবার অনেক সময় মেনে নিতে চায় না যে কি হচ্ছে আমাদের সাথে। তখন হয়তো বিভিন্ন জায়গায় কখনো কখনো আমি এমন পরিবারকেও চিনি যে অটিজমে আক্রান্ত বাচ্চাকে নিয়ে রেগুলার স্কুলে ভর্তি করানোর চেষ্টা করছে যে ওখানে যেন বাচ্চাদের সাথে মিশে ঠিক হয়ে যায়, কিন্তু অনেক সময় এটা খুবই কষ্টকর হয়, কষ্টসাধ্য হয় যে সেই বাচ্চাটা ওদের সাথে মিশে থাকতে পারে না। তো সেক্ষেত্রে এই যে বোঝা, পরিবারের বোঝা যে সদস্য হয়ে যায়, তাকেও কি আপনারা এটা পুরোপুরি নিরাময় সম্ভব কিনা বা এটাকে ইমপ্রুভমেন্ট সম্ভব কিনা স্টেম সেল থেরাপির মাধ্যমে, সেটা যদি আমাকে একটু বলেন। আমি আসলে চিকিৎসা শাস্ত্রের মধ্যে যখন ঢুকেছি আমি সবসময় জন্য ফিল করি কোনো কিছুই শেষ না। চিকিৎসার এক পর্যায়ে এমন কিছু হতে পারে যে যেটা আমরা এখন দুরারোগ্য বলছি সেটা হয়তো দুরারোগ্য একসময় থাকবে না। এরকম অনেক ডিজিজ প্রমাণিত হয়ে গেছে, প্রিভিয়াস প্রশ্নই আসে না যেটা চিকিৎসা ভালো হবে, কিন্তু দেখা গেল পরবর্তীতে সে ভালো হয়েছে। সো আমি এখন এখানে যে প্রশ্নটা আমাকে করেছেন অটিজম এখন আমাদের একটা বার্নিং কোয়েশ্চেন, বার্নিং ইস্যু ইন দ্য সোসাইটি। তো এই অটিজমকে বেস করে কিন্তু আমাদের অনেক পরিবার সাফার করছে।
একটা সুস্থ সুন্দর বাচ্চা, সে কথা বলছে না ঠিক মতো, সে কমেন্ট ফলো করছে না, সে তার কনসেন্ট্রেশন ব্রেকডাউন হচ্ছে, সে লেখাপড়ায় মনোযোগী হতে পারছে না, সে খেলাধুলা করছে না তার বন্ধুদের সাথে। এভাবে অনেক ধরনের নিউরো ডেভেলপমেন্টাল প্রবলেমগুলি দেখা দিচ্ছে। সো এখন আমরা অটিজমের ক্ষেত্রে আসলে কনভেনশনাল অনেক ট্রিটমেন্ট আছে, বিভিন্ন অকুপেশনাল থেরাপি আছে, অনেক থেরাপির মধ্যে যেটা এখনও চলছে, যেটা কনভেনশনাল ট্রিটমেন্টের মধ্যে পড়ে। তো অটিজমের বাচ্চার যে এখন পর্যন্ত একদম 100% স্টেম সেলে ভালো হয়ে যাবে, আমি এই কথাটা এখন বলতে পারছি না। বিকজ আপনি মনে করবেন এটা একটা সায়েন্স বেসড ওয়ার্ক, বিভিন্ন দেশ কিন্তু তার রিসার্চ চালিয়ে যাচ্ছে। অটিজমকে এখনও কনক্লুড করতে পারে নাই, বিকজ অটিজমের কজটা এখনও আমরা ডিটেক্ট করতে পারি নাই। ইট ইজ এ ভেরি মিস্টেরিয়াস, এবং কখন হচ্ছে, কীভাবে হচ্ছে আমরা বলতে পারছি না। এটা কি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এটা কি তার জেনেটিক ফ্যাক্টর, এটা কি তার কোনো ধরনের কোন ফ্যাক্টর আসলে বেশি কাজ করছে, সেটা আমরা বুঝতে পারছি না। বাট আপনাদের আসল আলো আমি দিতে চাই, সেটা হলো অটিজমের ক্ষেত্রে কিন্তু প্রায় 283 পেশেন্টকে আমি স্টেম সেল দিয়েছি, এবং সেটার উপরে আমরা রিসার্চ করেছি, এবং আলটিমেটলি এটা একদম পুরোপুরি ফলো আপ আমরা করেছি। ফলো আপ করাতে যে রেজাল্ট এসছে, ইটস এ ভেরি গুড রেজাল্ট। কি রেজাল্ট? রেজাল্ট হলো তার সবার তো সমান রেসপন্স করে না, এটা ভ্যারি করে, ইটস ভেরি ভেরিয়েবল। তো দেখা যায় অনেকে 20%, অনেকে 30%, অনেকে 40% রিজলভ হয়েছে তার সিমটমগুলি। তার মধ্যে দেখা যায় অনেক মা ফোন করে বলেছে যে আমার বাচ্চা আগে টয়লেটে যেতে হতো হাত ধরে, কিন্তু আমার বাচ্চা টয়লেটে যাচ্ছে, অথবা তার অনেক যে ক্যারেক্টারগুলো আছে সেটা রয়ে গেছে, বাট এইটা ইমপ্রুভ করেছে। অনেকে দেখা যায় যে অনেক বাচ্চা স্কুল ব্যাগ বুঝতেও না কী জিনিস, এখন সে বই সাজাচ্ছে। অনেক বাচ্চা ভায়োলেন্ট ছিল, তার এখন নর্মাল হচ্ছে আস্তে আস্তে। তো এইভাবে অনেক প্যারেন্ট থেকে আমরা 3টাই ভালো হয়েছে এরকম কিন্তু অনেক প্যারেন্ট আমাকে ফোন করে বলেছে। এবং সবচেয়ে মজার ব্যাপার, আমি কবে থেকে ইন্টারেস্ট ফিল করেছি অটিজমের ব্যাপারে, আমি 2019 সালে ফার্স্ট স্টেম সেল দিয়েছি বাংলাদেশ শিশু হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট, যেটা আগে নাম ছিল ঢাকা শিশু হসপিটাল, আপনি জানেন। তো সেখানে আমি প্রথম অটিজমের একটা বাচ্চাকে আমি প্রথম স্টেম সেলটাকে ইন্ট্রোডিউস করেছি, এবং আমাদের ফলো আপ শুরু হয়েছে 3rd উইক থেকে। 3rd উইক, দ্যাট মিন 21 ডেজ পরে। তো 18 or 17 ডেইজের দিকে এক মা আমাকে ফোন করলো, কান্না করে ফোন করলো যে ডাক্তার সাহেব আমার বাচ্চা আমাকে মা বলে ডেকেছে। সো ওর বয়স 5 বছর ছিল, বাচ্চার মাকে কখনোই সে মা বলে ডাকেনি। এখন আমি স্টেম সেল দিলাম, 18 দিনে মা বলে ডাকলো। আমি এটা বলতে পারবো না যে আসলে স্টেম সেলই তাকে মা বলিয়েছে, বলা উচিত হবে না, যেহেতু আমরা এখনও রিসার্চটাকে কনক্লুড করতে পারি নাই। তো যেহেতু আমরা এই ধারণা থেকে, ওই মা কখনোই বলবে না যে স্টেম সেল দেওয়ার কারণে হয় নাই, এটা তাকে বিশ্বাস করানো যাবে না। মা সারা জীবন বলবে যে ওই ডাক্তার সাহেব আমাকে স্টেম সেল দিয়েছিল বলে বাচ্চা আমাকে মা বলে ডেকেছে। কিন্তু যেহেতু আমার রিসার্চ বেস ওয়ার্ক, সো আমাদের রিসার্চ খুব তাড়াতাড়ি আমরা পাবলিকেশনে যাচ্ছি। তো রেজাল্টগুলি নিয়ে আপনাদের সামনে আমরা অবশ্যই উপস্থিত হব একদিন। বাহ, চমৎকার। এই অনুভূতিটা কিন্তু অনেক সুন্দর। অনেকেই আছে যে অনেক বাচ্চারা দেখেছি যে অটিজমের ক্ষেত্রে তো মানে অন্যদিকে তাকিয়ে থাকা বা আই কন্ট্রাক্ট করতে পারে না, বা এই যে মা বলে ডাকা বা কথা বলা, এই বিষয়গুলো কিন্তু পারে না। তো সেক্ষেত্রে একটা মা যখন প্রথম শুনছে যে মা বলে ডাকছে, এটা কিন্তু সত্যি তার জীবনে মনে সবচেয়ে আনন্দের একটা বিষয়। তবে এই যে 83 পেশেন্ট বা বাচ্চাদের পর আপনারা স্টেম সেল দিয়েছেন, আপনি দিয়েছেন, তো সেক্ষেত্রে যদি সফলতার রেটটা বলি বা সাকসেস রেটটা বলি, আপনি কত বলবেন? অ্যারাউন্ড 60%। 60%? অ্যারাউন্ড 60% পেশেন্টের হিউজ ইম্প্রুভমেন্ট। এটা আসলে অনেক ডক্টর থাকতে, ফিজিশিয়ানস থাকতে পারে, হয়তো বা তার এই পার্সোনাল এক্সপিরিয়েন্সটা নাই, অথবা বাইরের দেশে অথবা পার্শ্ববর্তী ইন্ডিয়ার কোনো একটা রিসার্চ পড়ে হয়তো বা আমাদেরকে আপনাদেরকে সামনে উপস্থাপন হতে পারে যে এটা কাজ করে না। কিন্তু আই এম ওয়ার্কিং উইথ দ্যাট, উই আর ওয়ার্কিং উইথ দ্যাট। সো আমাদের যে ওয়ার্কিং যে এক্সপিরিয়েন্সটা, সেটা তো অবশ্যই আমরা প্রকাশ করব, এবং সেটার উপর বেস করে অবশ্যই আমরা সামনে এগিয়ে যাব। বাহ। আর যদি বলি যে সেরিব্রাল পালসি বা মাসকুলার ডিস্ট্রফি, এই দুটোর ক্ষেত্রে কিভাবে? মাসকুলার ডিস্ট্রফিটা আসলে ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি, এটা অসুখটা হলো এরকম যে আসলে বেসিক্যালি ওর মাসেলটা উইকনেস হতে থাকে, লোয়ার লিম্বের মেইনলি। দেখা যায় যে বসলে আর উঠতে পারে না। তো মজার ব্যাপার বলি আপনাকে, আমার মাসকুলার ডিস্ট্রফি নিয়ার অ্যাবাউট 15 মোর দ্যান 15 আমরা দিয়েছি। তো সেই ক্ষেত্রে কিছু প্যারেন্ট আমাদেরকে ভিডিও পাঠিয়েছে যে বাচ্চা সিঁড়ি দিয়ে উঠছে, সিঁড়ি দিয়ে নামছে,
এটা আমাদের একজন কলিগ আছে অ্যাসোসিয়েট প্রফেসর শায়লা কান্তা, ও কিছুদিন আগে একটা সেমিনারে প্রেজেন্ট করেছিল এবং ও এটাকে বলেছিল এবং সবাই খুব এনকারেজ ফিল করেছিল। এটা অনেকে বিশ্বাস করতে পারে না যেটা হতে পারে, যেহেতু আমরা করছি। আমরা এই বিশ্বাসটা, আমার কোনো ক্রেডিট দরকার নাই, আমি কিছু চাই না। আমি চাই হলো আমাদের যে জনসাধারণ আছে, বাংলাদেশের নাগরিক আছে, সেটা বড় লোক হোক, সেটা গরিব লোক হোক, সেটা মধ্যবিত্ত হোক, অসুখ তো সবারই থাকবে। তো এটা যেন অবশ্যই আমরা মানুষের মাঝে উপস্থিত করতে পারি। এরকম কিছু দুরারোগ্য রোগের যদি কিছু উপকার আমরা করতে পারি, এটা অবশ্যই সফলতা আসবে আমাদের দেশের। আচ্ছা, আর সেরিব্রাল পালসের ক্ষেত্রে কিভাবে কাজ করছে? আচ্ছা, সেরিব্রাল পালসি যেটা, সেটা তো সেটার রেটটা আমরা খুব ভালো পাইনি। আচ্ছা, সেরিব্রাল পালসির যে ব্যাপারটা থাকে সেটা হলো 4-5 জনের বেশ ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে, তাকাচ্ছে, কথা বলছে, তার গোঙানি বন্ধ হয়েছে। কিন্তু দেখা যায় যে সেরিব্রাল পালসিতে আফটার বার্থ, তার বার্থ অ্যাসফেক্সিয়া হয়ে, তার নার্ভ ড্যামেজ হয়ে গেলে আসলে ইয়াতে আমাদের স্টেম সেল খুব বেশি ওয়ার্ক করে না। ড্যামেজ যদি হয়ে যায় নার্ভ টিস্যু, কখনোই আর রিজেনারেট করে না, এবং দেখা যায় যে তার আশেপাশের সেলগুলিকে খুব বেশি হেল্পও করতে পারে না। বিকজ আপনি জানেন যে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের প্রত্যেকটা এরিয়া বেসড ওয়ার্ক আছে আমাদের শরীরে। আমরা হাসি, আমরা অনুভূতি, আমাদের ব্যথা, কান্না, আমাদের সব কিছু কিন্তু কন্ট্রোল করে ব্রেনের বিভিন্ন সেগমেন্ট। তো একটা সেগমেন্ট যদি ডিস্ট্রয় হয়ে যায়, সেই ডিস্ট্রয়েড সেগমেন্ট তো স্টেম সেল জাগাতে পারবে না। আচ্ছা, কিন্তু আশেপাশে যাতে ড্যামেজ না হয়, খুব আর্লি যদি আমরা এক্সপোজ করাতে পারি স্টেম সেলের দিয়ে পেশেন্টকে, এটা রিকভারি অনেকটাই সম্ভব হয়। দেখা যায় অনেক কমপ্লিকেশন থেকে এই বাচ্চাটাকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো। আচ্ছা, সাধারণ দর্শকদের বোঝার জন্য আপনি কি একটু আমাদেরকে ব্যাখ্যা করবেন যে এই যে সেরিব্রাল পালসি বা হচ্ছে মাসকুলার ডিস্ট্রফি এবং অটিজম, এটাকে যদি তিনটাকে পার্থক্য বলতে বলি, যে কি কি লক্ষণ হলে আমরা বুঝতে পারবো যে এই ধরনের রোগে আক্রান্ত? অলরেডি সেরিব্রাল পালসি সিন্স বার্থ, একদম জন্মের পর থেকেই প্রবলেমটা শুরু হয়। বাচ্চা যখন দেখা যায় যে কাঁদতে দেরি হয়, অনেক সময় দেখবেন যে বাচ্চা জন্ম হয়েছে, বাচ্চা কাঁদেনি, তো তখন কাঁদেনি মানে হলো তার ফুসফুসের ভিতরে অক্সিজেনেশন শুরু হয়নি, তার বডির প্রত্যেকটা সেগমেন্টে অক্সিজেন ডিপ্রাইভেশন হচ্ছে, এবং সেখানে বেশি প্রথমেই এক্সপোজ হয়ে হলো নার্ভাস সিস্টেম, ব্রেনের, মানে যেটা নার্ভ ইজ ভেরি সেন্সিটিভ টু অক্সিজেন। তো সেক্ষেত্রে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা বেশি এফেক্টেড হয় প্রথমেই। তখন দেখা যায় যে লং টাইম যদি তার এই সাফারেন্সটা থাকে, ওখান থেকে আস্তে আস্তে সেরিব্রাল পালসিতে টার্ন নেয়, এবং দেখা যায় যে বাচ্চাটা হাঁটতে পারছে না, বাচ্চাটা স্প্যাস্টিক হয়ে যাচ্ছে অথবা প্যারালাইজড হয়ে যাচ্ছে, বাচ্চাটা ঠিকমতো কথা বলতে পারছে না, ঠিকমতো তাকাতে পারছে না, এইভাবে শুরু হতে থাকে। তো যদি আমরা দেখি যে খুব র্যাপিডলি বাচ্চা কাঁদছে না, কিছু করছে না, আমরা যদি বাংলাদেশে এইভাবে ছড়িয়ে দিতে পারি যে এই ধরনের যে পেশেন্টগুলো আছে, যে গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্ট্রিশিয়ান যারা এর সাথে জড়িত আছে, এবং তারা যদি এক্সপোজড হয়ে যায় যে স্টেম সেলের ব্যাপারটা, তখন দ্রুত যদি আমরা ওর আম্বিলিক্যাল যে কর্ডে ব্লাড আছে, অথবা আম্বিলিক্যাল কর্ড দিয়ে কালচার করাও যে স্টেম সেল আমরা ওকে দিতে পারি খুব আর্লি, তখন দেখা যায় তার ড্যামেজটা অনেকটা কমে আসে। আচ্ছা, এক্ষেত্রে তো গড় আয়ু তো অনেক কমে যায়, আসে, জি। কিন্তু সেক্ষেত্রে স্টেম সেল থেরাপির মাধ্যমে কি গড় আয়ুটাও বাড়ানো সম্ভব? এটা আমরা এখন পর্যন্ত রিসার্চে যাইনি, রিসার্চে বলে এটা। ঠিক আছে। আমরা জানি যে বৈশ্বিকভাবে এই রিজেনারেশন ট্রিটমেন্টগুলো বা স্টেম সেল থেরাপি, এগুলো কিন্তু অনেক বেশি ইমপ্রুভড বা অনেক বেশি প্রমাণিত। বাংলাদেশকে যদি আমি আইডেন্টিফাই করি বা বাংলাদেশকে যদি বিবেচনা করতে চাই, বাংলাদেশে এই রিজেনারেশন থেরাপিগুলো কোন অবস্থানে আছে? খুব খারাপ অবস্থায় আছে। আসলে আমি খুব হোপলেস এই ব্যাপারটায়। আমাদেরকে আরও এগোতে হবে, আমাদের সবাইকে সচেতন হতে হবে, আমাদের নাগরিকরা সচেতন আছে, আমাদের অনেক নাগরিকরা কিন্তু যার যে প্রবলেম নিয়ে আছে, তারা কিন্তু বৈশ্বিকভাবে জেনে যাচ্ছে যে স্টেম সেল থেরাপি নামক থেরাপি আছে। আমাদের কাছে এসে বলছে, আমাদের কাছে এসে অনেক প্যারেন্টরা বলছে যে আপনারা দিচ্ছেন না। তো তার মানে নাগরিকে জানতে পারছে তার সমস্যার কারণে। বাট আমরা চিকিৎসক হিসাবে অথবা আমাদের গভর্নমেন্ট লেভেলে, আমাদের স্বাস্থ্য লেভেল থেকে আসলে এই ব্যাপারগুলোকে একটু আরও সিরিয়াসলি আমাদেরকে নিতে হবে, যেন সবাই এই রিসার্চ করে, সবাই এটাকে সাথে নিয়ে তার যার সচিকিৎসায় স্টেম সেলকে কাজে লাগাতে পারে। ইভেন দেন ইনফার্টিলিটি, গাইনোকোলজিস্ট যারা আছে ইনফার্টিলিটিতে কিন্তু ভালো কাজ করছে। আচ্ছা, হ্যাঁ, তারপরে আমি বলছি সার্জারিতে ভালো কাজ করছে, ক্যান্সারে ভালো কাজ করছে, নিউরো সার্জারিতে ভালো কাজ করছে, অর্থোপেডিক সার্জারিতে ভালো কাজ করছে, বিভিন্ন মেডিসিনে ভালো কাজ করছে, ক্যান্সারে ভালো কাজ করছে। কেন আমরা এক্স্যাক্টলি এই জন্য আপনাকে প্রথমেই বলেছি স্টেম সেল ইজ নট সেপারেটেড ফ্রম মেডিকেল সায়েন্স, ইট ইজ এ পার্ট অফ মেডিকেল সায়েন্স। এটাকে আমরা এর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, এবং সমস্ত যার সাবজেক্ট তাকে সাথে নিয়ে স্টেম সেলকে নিয়ে হাঁটতে হবে। তাহলেই উইদিন 5 years আমি বিশ্বাস করি বাংলাদেশে একটা জয় আসবে।
বাহ, চমৎকার। মানে গুটি কয়েক মানুষ যে আপনারা আছেন তারাই কিন্তু আসলে অগ্রগামী। প্রাইভেট এবং পাবলিক সেক্টর মিলিয়ে কিন্তু এই স্টেম সেল নিয়ে কাজ করছেন, কিন্তু আমরা আশা করি যে আরো বিস্তার লাভ করবে এটা, এবং সবাই এটা সহজলভ্য আমাদের জন্য হবে। যে আমরা বলি যে বাইরের কান্ট্রিতে আসলে ভালো ট্রিটমেন্ট পাওয়া যায়, এই জন্য আমরা সবাই আসলে বিদেশগামী হই যে আমাদের ভালো ট্রিটমেন্টের জন্য। সেটা সত্যি খুব আশার আলো দেখাচ্ছেন যে বাংলাদেশেই এখন আমরা এই ভালো ট্রিটমেন্টটা পেয়ে যাব। কিন্তু যদি বলি যে বিদেশে গেলে যে স্টেম সেল থেরাপিটা পেতাম বা উন্নত চিকিৎসাটা পেতাম, সেটা কি বাংলাদেশের স্টেম সেল থেরাপি নিলে কি আমরা সেম কোয়ালিটি মেনটেন করতে পারছি কিনা, সেটা কি বলবেন আপনি? এটা অবশ্যই আমাকে বলতে হবে, কারণ আমরা আসলে ডেভেলপ কান্ট্রি আর ডেভেলপিং কান্ট্রি আর আন্ডার ডেভেলপ কান্ট্রি এটাকে ডিফারেন্সিয়েট করতে চাই সবসময়। হ্যাঁ, অবশ্যই আছে পার্থক্য। যেমন ইউএসএতে যে প্রোডাক্ট নিয়ে কাজ করছে অথবা প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কাজ করছে, আমাদের দেশে নিশ্চয়ই এটা হচ্ছে না, কিছুটা আমরা পিছিয়ে আছি। সো সবচেয়ে বড় কথা, আমি আমাদের শিশু হাসপাতালে যে স্টেম সেল নিয়ে কাজ করছি টোটালটা ইউএসএ বেসড, ওদের টেকনোলজি নিয়ে আমি কাজ করছি। অটোলোগাসটা এখন আমরা কালচার শুরু করতে পারিনি, সো অটোলোগাসতেই কিন্তু আমি আসলে স্টেম সেলে কাজ করছি। এটা ইউএসএর সমস্ত কিছু ইউএসএ থেকে আসছে, এটাই। তো আপনি যেন কি প্রশ্ন করছিলেন আগে? আমরা আসলে কতটুকু নির্ভরযোগ্য মনে করব যে বাংলাদেশের এই চিকিৎসাকে, স্টেম সেলকে? হ্যাঁ, আমরা বাইরের কান্ট্রির মতো লেভেলে পাবো কিনা? অবশ্যই আমরা পাবো। সেটা হলো যে এটা একটা টেকনোলজি এবং আমরা ডক্টর এবং টেকনোলজি গ্লোবালি কিন্তু আমরা সেম। আমরা যদি টেকনোলজি নিতে পারি, সেই টেকনোলজি বেস কিন্তু আমরা ওয়ার্ক করতে পারি, আমাদের সেই নলেজ আছে, আমাদের সেই সব কিছুই আছে। সো এখন টেকনোলজি নিয়ে আমাদের কাজ করাটা হলো ইম্পর্ট্যান্ট। তো সবচেয়ে বড় কথা হলো আমাদের বাইরে স্টেম সেল কিন্তু অনেক এক্সপেন্সিভ। বাইরে থেকে যদি কেউ দিতে যায় তখন দেখা যায় যে হিউজ অ্যামাউন্ট অফ মানি তারা খরচ করে আসে। ইভেন দেন পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে কিন্তু একটা প্যাকেজে কিন্তু 7 থেকে 8 লক্ষ টাকা তারা খরচ করে আসছে, 8 লক্ষ রুপি মোস্ট প্রবলি। আমাদের দেশে এখন পর্যন্ত কিন্তু ওইভাবে আমরা স্টেম সেলটাকে এক্সপেন্সিভ করি নাই, কারণ আমরা পেডিয়াট্রিক এজ গ্রুপে শিশু হাসপাতাল ছাড়া কিন্তু আর কেউ কাজ করছে না। আচ্ছা। এখানে যেহেতু একটা প্রজেক্টের মাধ্যমে আসছে, সো আমরা এখন সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা 50 থেকে 60 হাজারের মধ্যে আমরা টোটাল প্রসিডিউরটা শেষ করতে চাই মাত্র। তো এই পলিসি নিয়ে আমরা আগাচ্ছি। তো আগে রাখতাম 30,000 টাকা, এখন আমার 30,000 টাকা শুরু হচ্ছে না। কিটের প্রাইস সবকিছু মিলে দেখা যায় যে এই খরচটা আমরা কভার করতে পারি না। এই জন্য আমরা প্রশাসনের সাথে আলাপ করে, আমাদের চেয়ারম্যান মহোদয়ের সাথে আমি আলাপ করেছি, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়তো আমরা মানুষের সামনে আবার স্টেম সেল নিয়ে আসতে পারবো। তাহলে তো আরো বেশি সুখবর যে আমরা উন্নত বিশ্বে বা বাইরের কান্ট্রিতে এই স্টেম সেল থেরাপি নিতে গেলে যে পরিমাণ ব্যয় হতো এবং যাতায়াত ভাড়া সহ, থাকা খাওয়া সহ, তার থেকে একেবারে হাফ ব্যয় দিয়ে কি আমরা হাফের কম দিয়েও আমরা বাংলাদেশে 20 ভাগের 1 ভাগ এবং একই চিকিৎসা মানও একই। হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে যে আমাদের যে কালচার করা হয় স্টেম সেলটা, ওইটা খুব প্রয়োজন। কালচার স্টেম সেল বাংলাদেশে আমি যতদূর দেখেছি কনকর্ড ছাড়া কেউ করতে পারছে না, বাট আমার মনে হয় যে কালচার স্টেম সেলটাকে অনেক বাড়াতে হবে। আমাদের হাসপাতালেও কালচার স্টেম সেলটাকে নিয়ে আমি কাজ শুরু করব। তো এটা অবশ্যই সময় সাপেক্ষ। তো আমি মনে করি কালচার স্টেম সেল যেদিন আমরা আনতে পারবো শিশু হাসপাতালে, সেদিন হয়তো বা প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ এই চিকিৎসার মধ্যে আসতে পারবে। দর্শক, এতক্ষণ তো অনেক আলোচনায় শুনলাম, এখন একটু কমপ্লিকেটেড আলোচনায় যাচ্ছি, যেটা হচ্ছে আমি বারবারই ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে দুটো মাধ্যম, সেটা হচ্ছে বাংলাদেশ শিশু হাসপাতাল কাজ করছে অটোলুকাস নিয়ে, এবং পাশাপাশি কালচারের একটা বিষয় আসছে যেটা হচ্ছে কনকর্ড স্টেম সেল লিমিটেড, তারা হচ্ছে কাজ করছে বেসরকারি উদ্যোগে। তো সেক্ষেত্রে এই দুটোর মধ্যে পার্থক্য কি আমাকে একটু বোঝাতে পারবেন, কিভাবে কাজ করে এই দুটো? হ্যাঁ, বোঝাতে পারবো। অটোলোগাস মানে হলো যে আমার সেলটা আমার শরীর থেকে কিছু টিস্যু নিয়ে ওখান থেকে আমরা সেলকে সেপারেট করব, করে আমার শরীরে আবার ইন্ট্রোডিউস করবো ডিজিজ এরিয়াটা। সেটা ইউজুয়ালি আমি পার্সোনালি নেই বোন ম্যারো থেকে। বোন ম্যারো মানে হলো বোন থেকে আমরা বোন ম্যারো কালেক্ট করি, হারভেস্ট করি, অথবা পেরিফেরাল ব্লাড থেকেও নেওয়া যেতে পারে, অথবা ফ্যাট সেল থেকেও নেওয়া যেতে পারে। কোনটা ভালো বেশি? আমরা বোন ম্যারোটা ইউজুয়ালি ইউজ করি, বিকজ বাচ্চাদের তো ফ্যাট কম, যার জন্য ফ্যাটটা বেশি পাই না, এই জন্য বোন ম্যারোটা ভালো পাওয়া যায়। তো বোন ম্যারো থেকে আমি আসলে স্টেম সেলটাকে, বিম্যাক বলে এটাকে, বোন ম্যারো অ্যাসপিরেট অ্যান্ড কনসেন্ট্রেট, এটা নিয়ে আমি নিজের হাতে বোন ম্যারো নেই। মাঝে মাঝে আমাদের হেমাটোনকোলজির ডক্টর নুসরাত, ডক্টর ওহাব আমাদের হেল্প করে মাঝে মাঝে আমি নিজেই নেই, আমি নিজেই সেপারেট করি স্টেম সেলটাকে, এবং আমি নিজেই ইনজেক্ট করি। সেই সময় আমার 27 to 28 মিনিটস টোটাল প্রসিডিউর লেগে যায়। সেপারেট যে করেন, এটা কি কোনো স্পেশাল মেশিন আছে? ওইটা ইউএসএ থেকে আসছে। জি,
আচ্ছা, তাহলে খুবই অত্যাধুনিক একটা পদ্ধতি। এই যে সেপারেট করে নিজের ব্লাড থেকেই যে সেলগুলো কালেক্ট করলেন সেটাকে ইনজেক্ট করেন জি, ডিজিজ এরিয়াতে। ডিজিজ এরিয়াতে, তারপরে এটার প্রসেসটা কতক্ষণ বলছেন আপনি? আমি টোটাল মিলিয়ে আমাদের হারভেস্টিং, সেপারেশন অ্যান্ড ইন্ট্রোডাকশন এই তিনটা মিলিয়ে আমাদের 28 মিনিটস সময় লাগে। আমি গুনেছিলাম সময়টা, আমি মেপেছিলাম এক সময়। যেহেতু এখনো আপনারা হচ্ছে গবেষণার মধ্য দিয়ে যাচ্ছেন, বিশেষ কোনো পরিবেশের প্রয়োজন হয় সেখানে? এখানে বেসিক্যালি আসলে ডিজিডিএ কিছুটা 2018 কি মনে পড়ছে আমার, তখন একটা রেগুলেটরি বোর্ড করেছিল। আচ্ছা আচ্ছা। কারণ যত্র স্টেম সেল নিয়ে তখন ব্যবসা শুরু করেছিল মানুষ। তো ওটাকে থামানোর জন্য ডিজিডিএ একটা কমিটি করলো এবং একটা গাইডলাইন তৈরি করলো যে কিভাবে স্টেম সেল কারা এটাকে করতে পারবে, ইউজ করতে পারবে এবং ব্যবহার করতে পারবে। সো তার মধ্যে সবাই পড়ে গেল এবং আলটিমেটলি যত্র আর আইনের আওতায় আসবে সেই জন্য ভয়ে অনেক স্টেম সেল আর কাজ করছিল না। তো আমাদের হাসপাতালে আমাদের অত্যাধুনিক অপারেশন থিয়েটার আছে, এখানে আমাদের মডুলার অপারেশন থিয়েটার আছে, এখানে সার্জিক্যাল আইসিইউ আছে, একদম পাশাপাশি কম্পোজিট আমরা চেইন তৈরি করেছিলাম। তো ওখানেই আমরা মডুলার অপারেশন থিয়েটারে আমরা কী করছি, স্টেম সেলের কাজটা করছি। যদি কোনো পেশেন্টের আইসিইউ দরকার হয় তখন আমরা আইসিইউতে পাশে নিয়ে যাচ্ছি এবং আমাদের অত্যাধুনিক পোস্টাবিলিটি ওয়ার্ড আছে, সব কিছু মিলিয়ে আমরা ওখানে কাজ করতে পারছি। শুধুমাত্র আমাদের ল্যাব নাই, কারণ আমরা কালচার করছি না। কালচার করলে আমাদের জিএমপি ল্যাব লাগবে। আচ্ছা, এই যে কালচার বিষয়টা কি যদি বলতেন? কালচার মানে হলো যে আপনি মনে হয় জানেন যে বাচ্চা যখন জন্মগ্রহণ করে মায়ের সাথে সন্তানের একটা আম্বিলিক্যাল কর্ড, নারী বলে যেটাকে, নারীর টান বলে না, নাভির সাথে। তো ওই আম্বিলিক্যাল কর্ড বলে আমরা বাংলা মানে ইংলিশে মানে আমাদের মেডিকেল টার্মে। সো ওইটা আমরা ওখান থেকে সেপারেট করে দেই বাচ্চার মায়ের কাছ থেকে বাচ্চাকে। তো ওই আম্বিলিক্যাল কর্ডটা আমরা যদি কালেক্ট করে ওই আম্বিলিক্যাল কর্ডে যে টিস্যু থাকে সেই টিস্যু যদি আমরা কালচার করে ওখান থেকে যদি আমরা হিউজ অ্যামাউন্ট অফ মেসেনকামাল স্টেম সেল আমরা তৈরি করতে পারি, আমরা ওখান থেকে কালচার করে করা সম্ভব। সেখানে একটা মানদণ্ড আছে, যেমন ওইটা তো একটা বাচ্চার, আমি তো আরেকটা বাচ্চাকে দিব, তো সেক্ষেত্রে রিয়াকশন করতে পারে। তো সেক্ষেত্রে যারা কালচার যেখানে করব, যে ল্যাবে করব, সেখানে আমাদের শরীরে HLA-DR নামে একটা অ্যান্টিজেন আছে, তো সেটা রিজেকশনের জন্য রেসপন্সিবল। তো সেটা যদি লেস দেন 2% থাকে ওই সেলে টিস্যুতে, তখন আমরা শুধু কালচার করতে পারবো। আদারওয়াইজ মোর দেন 2% থাকলে তখন ধরে নেওয়া হবে এখান থেকে যত কালচারই করেই আমি মেসেনকামাল স্টেম সেল বের করি না কেন, এটা শরীরে রিয়াকশন করবে। তো এই জায়গাটা হলো ইম্পর্ট্যান্ট, যে যারা কালচার করবে এবং সেই স্পেশালিস্ট ল্যাবের মধ্যে করতে হবে এবং সেপারেশনটা হতে হবে হিউজলি টেকনিক্যাল অ্যান্ড সুপার স্পেশালিস্ট। আচ্ছা, তাহলে আপনারা বিশেষ পরীক্ষা করে বা গবেষণা পরীক্ষা করেই তারপরে হচ্ছে ওটা থেকে টিস্যু তৈরি করতে পারবে কিনা সেটা আপনারা নির্ধারণ করেন। সেক্ষেত্রে আমার খুব অবাক লাগছে যে এতদিন, আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা শেয়ার করি, যে সাধারণত আমাদের ওই যে মায়ের সাথে যে নারীটা সংযুক্ত থাকে সেটা হচ্ছে এরকম করে পেঁচিয়ে মাদেরকে দিয়ে দেওয়া হয়। এরপর মারা হচ্ছে, আমার মা যেটা করেছিল যে সেটা নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ফেলেছিল, যে ওখানে নারী ফেললে ওখানে পড়বে, প্রাচ্যের অক্সফোর্ডে পড়বে, বা এরকম কিছু থাকে, মিথ থাকে আর কি, যে নারীটা কোথায় ফেলবো। সেই নারীটা যেটা ফেলে দেওয়া নারী, সেটাকে আপনারা ব্যবহার করছেন দুরারোগ্য ব্যাধির মতো ভয়ঙ্কর রোগকে নিরাময় করার জন্য বা ইমপ্রুভমেন্ট করার জন্য। এটা কিন্তু সত্যিই চিকিৎসা বিজ্ঞানের একটা খুব বড় পদ্ধতি। তো সেক্ষেত্রে এই যে কালচার বিষয়টাও আমার কাছে খুব অবাক লাগলো। যেমন মাছ যখন আমরা কালচার করি, মাছের থেকে মাছ হয়, তুমি টিস্যু কালচার করলেও টিস্যু থেকে টিস্যু হয় না। কালচার তো হতেই হবে, ব্যাকটেরিয়া থেকে ব্যাকটেরিয়া হবে, ভাইরাস থেকে ভাইরাস হবে, কালচার সব ল্যাবেই হয়। এখন ব্যাপার হলো যে স্টেম সেল ল্যাব শুড বি ভেরি ডিফারেন্ট অ্যান্ড ভেরি টেকনিক্যাল। কেমন থাকে? খুব ভালো, ওখানে কোনো ব্যাকটেরিয়াল কোনো থাকে না এবং ওখানে অনেক ইকুইপমেন্ট থাকে এবং ওখানে সায়েন্টিস্ট যে থাকবে তাকে এই ব্যাপারে স্পেশালিস্ট হতে হবে। একটা নারী থেকে কতগুলো সেল আপনারা বিলিয়ন তৈরি করা সম্ভব, কতগুলো মানুষের জন্য সেক্ষেত্রে সম্ভব? কালচার মানেই হলো 1 থেকে 10টা, রাইট? 10টা থেকে 20টা থেকে 40টা, এভাবে চলতেই থাকে। তো সাব কালচার করেও কিন্তু ওখান থেকে আবার কালচারে বসানো যাবে, আবার সাব কালচারকে ওখান থেকে বসানো যাবে, এটা অনেক কিছু করা সম্ভব। বাট আমরা কন্টিনিউয়াসলি আমরা নিউ আম্বিলিক্যাল কর্ড টিস্যু নিয়ে আমরা কাজ করব। তার মানে একটা হচ্ছে অটোলুকাস যেটা বলেন নিজের সেল থেকেই নেওয়া হয়, আরেকটা হচ্ছে অন্যের বা আপনি যেটা বলছেন নারী থেকে কালেক্ট করা হয়, তাই তো? আচ্ছা, তো সেক্ষেত্রে একটু যদি বলতেন যে এটাকে প্রয়োগ করা হয় কিভাবে, এটা কি অস্ত্রোপচার থেকে ডিফারেন্ট বা কিভাবে? প্রয়োগ করাটা খুবই সহজ। আমরা কালচার নিয়ে আমি কথা বলি,
হুম হুম হুম। আর অটোলোগাসটা বলবো না কালচার নিয়ে বলবো, আপনি যেটা দুটোই জানতে আপনি চান। আগে অটোলোগাসটা বলেন, তারপর অটোলোগাস, কালচারটা। আমি ধরেন একটা বাচ্চার ডিএমডি হুম হয়েছে, ডুচেনি মাসকুলার ডিস্ট্রফি। তো ওর বয়স 5 বছর। হুম ওর সমস্ত কনসার্ন নিয়ে বাবা মার সাথে পরামর্শ করে আমরা বোন ম্যারো হারভেস্ট করলাম। তার বোন ম্যারো হারভেস্ট করে 24 ml এর মতো অথবা 30 ml আমরা করে ওটা থেকে আমরা স্টেম সেলটাকে আমরা সেপারেট করি। স্টেম সেল মিন আমরা বিম্যাক করি আসলে, বোন ম্যারো অ্যাসপিরেট কনসেন্ট্রেট, এর মধ্যে স্টেম সেল থাকে, গ্রোথ ফ্যাক্টরস থাকে, অনেক কিছু থাকে এক্সেপ্ট আরবিসি। আমাদের রেড ব্লাড সেল দেওয়া যাবে না, রেড ব্লাড সেলটাই আমাদের রিয়াকশনটা করে মেনলি। তো রেড ব্লাড সেল আমাদের কোনো প্রয়োজনও নেই এখানে, কারণ রেড ব্লাড সেল ওখানে কোনো কাজও করবে না। এখানে কাজ করবে আমাদের রিজেনারেশনে কাজ করার জন্য যা যা দরকার আমরা সেটাই কালেক্ট করি ওখান থেকে। তো সেই মেশিনের মাধ্যমে আমরা 14 মিনিটসের মধ্যে আমরা কি করি, টোটাল আরবিসিটাকে আমরা ফেলে দিই, ওখান থেকে চলে যায়। এবং বাকিটা আমরা যেটা করি সেটা ডিজিজ যদি মাসকুলার ডিস্ট্রফি হয় সেটা আমরা পেরিফেরাল ইন্টারভেনাস আমরা ইঞ্জেকশন নেই না, আমরা সেখানে আমি ইঞ্জেকশন দিচ্ছি। আর পাশাপাশি ডিজিজ এরিয়া যে আমাদের লোয়ার লিম্বে যে মাসেল উইকনেস, আমরা সেই মাসেল বাল্কে আমরা ইঞ্জেকশন দিচ্ছি। এই প্রসিডিওর করেই আমাদের টোটাল 28 মিনিটস লাগছে। আর যেটা কালচারের কথা বলছেন সেইটা বেসিক্যালি খুব ইজি প্রসেস। কালচার যারা করে তাদের জন্য কঠিন, বাট যারা ইন্ট্রোডিউস করে তাদের জন্য সহজ। আমার কোনো কাজ নেই, আমি ডক্টর হিসেবে আমার কাছে একটা পেশেন্ট আসলো, আমি এখন একটা পেশেন্টকে স্টেম সেল দেবো, তখন কি পেশেন্ট কি স্টেম সেল সেটা আমি নির্ধারণ করে দিব, দিয়েই যেখান থেকে আনতে হবে তারা সেখানে চলে যাবে। আমি প্রাইভেট সেক্টরের কথা বলছি। আর যদি আমি আমার হাসপাতালের কথা বলি, কালচার হয়ে গেছে তখন আমি হাসপাতালের কালচার যেভাবে দিতে হয় সেভাবে আমরা দিব। যেহেতু এখনও হয়নি সেহেতু কালচার স্টেম সেল প্রয়োজন হলে আমাকে বাইরের সহায়তা নিতেই হবে। যদি পেশেন্ট সেটা দিতে পারে আমার কোনো অসুবিধা নাই সেটা প্রয়োগ করতে। এই যে বললেন কি স্টেম সেল, সেটা কি আপনি মেসেনকাইমাল স্টেম আলাদা সেলের আছে? জলে আচ্ছা আচ্ছা। মেসেনকাইমাল স্টেম সেল কালচার করা শুধু স্টেম সেলই পাওয়া যায়। এখানে একটা নিয়ম আছে, কি নিয়মে আমরা দিব, পরিমাণও আছে কি পরিমাণে দিব। তখন আমরা ওদের কাছ থেকে আমি স্টেম সেলটাকে নিয়ে আইভি ইন্টারভেনাসের মাধ্যমে আমরা স্টেম সেলটাকে আমরা প্রয়োগ করব, অথবা ডিজিজ এরিয়াতে আমরা স্টেম সেলটাকে দিয়ে দিব। তার মানে খুব দক্ষ যদি ডক্টর না হয় টেকনোলজি বা টেকনোলজি যদি দক্ষ না হয় বা বিষয়গুলো না হয়, তাহলে একটু ভুলে ডোজের ভুলেও কিন্তু ঝামেলা হয়ে যেতে পারে। সাইকেল চালাতে না পারলে তো পড়েই যাবেন, আচ্ছা আচ্ছা। গাড়ি চালাতে না পারলে তো অ্যাক্সিডেন্ট করবেন। তো আমাদের সবকিছু করার আগে আমাদের দক্ষ হতে হবে। এখন সবাই তো জিজ্ঞেস করবে যে এটা কি বেদনাদায়ক কিনা, যেহেতু সার্জারি না ইনজেক্টেবল, তো এটা কি বেদনাদায়ক? একেবারেই বেদনাদায়ক না, একেবারেই বেদনাদায়ক না, পেশেন্ট কিছুই বোঝে না। আর এটার ফলাফল ঠিক কতদিন পরে পেতে পারি? আমরা ফলো আপ শুরু করি 3rd উইক পর থেকে, 3 সপ্তাহ পর থেকে ফলো আপটা স্টার্ট করি, এবং আলটিমেটলি আমাদের লং ফলো আপ প্রয়োজন হয় এসব ডিজিজের জন্য। আপ টু রিকভারি পর্যন্ত 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে, আমার লং টাইম ফলো আপ রাখতে হয়। স্টেম সেলের কাকে দেবেন কাকে দিবেন না, এক্ষেত্রে কি আগে কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয়? স্টেম সেলের এইজটা খুব ইম্পর্ট্যান্ট। আমি যতটা বহির্বিশ্বের সাথে যুক্ত আছি, ম্যাক্সিমাম কান্ট্রিতে ওরা নট মোর দ্যান 7 or 8 years, 8 বছরের পরে আর এই যে অটিজম হোক ওই হোক, এই অটিজমের চিকিৎসা তো করতেই চায় না। তো তারপর যদি করতে হয় ওরা 5 বছর অ্যারাউন্ডকে খুব ভালো সময় হিসেবে ধরে নেয়। তার আগে যদি করা হয় তাহলে ইফেক্টটা খুব ভালো পাওয়া যায়। মানে ছোট বয়সেই করার জন্য সাজেশন দিচ্ছেন Right. আপনারা। আর এখন তো আমাদের দেশে তো নতুন, তো অনেকে অটিজম আক্রান্ত শিশুরা আছে বা এই যে মাসকুলার ডিস্ট্রফি আক্রান্ত বাচ্চারা আছে। আমি যেটা করতে চাই সেটা হলো যে কালচার স্টেম সেলকে আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে। সেটা একটা কনকর্ড স্টেম সেল আছে, বাট আমাদেরকে আরও কালচারে যেতে হবে। কেন? সুবিধা হলো একটাই, সেটা হলো যে বাচ্চা অটিজম 2 বছরে ধরা পড়েছে আমি 2 বছরেই আমি দিয়ে দিতে পারবো, কিন্তু আমি কিন্তু বোন ম্যারো অ্যাসপিরেট করতে পারবো না 24 ml ছোট বাচ্চাকে, তখন তার একটা ডিফর্মিটি দেখা দিবে। এই জন্য একটু বড় করে আমরা অটোলোগাস কাজটা করি। বাট যদি আমি কালচারে চলে যেতে পারি তাহলে খুব আর্লি কিন্তু আমি স্টেম সেলটাকে দিয়ে দিতে পারবো। এই জন্য আমি কিন্তু আসলে আমি এখন কালচারের জন্য আমি যুদ্ধে নেমেছি, এই যুদ্ধে আমাকে জিততে হবে। চমৎকার। কিন্তু এই যে বলছিলাম যে অনেকেই কিন্তু আছে যারা এখন নতুনভাবে স্টেম সেল, যেমন আজকের ভিডিও দেখে জানছে, তাদের পরিবারের সদস্য বা বাচ্চারা হয়তো বা 12 বছর 15 বছর অটিজমে আক্রান্ত বা মাসকুলার ডিস্ট্রফিতে আক্রান্ত, তাদের জন্য আসলে কি বলবেন আপনি? আপনি তো বলছেন যে 5 বছর বা 8 বছর নিচে হলে ভালো রেজাল্ট পাবো, তারা কি করবে? আমি বলেছি অটিজমের জন্য, আচ্ছা, কিন্তু মাসকুলার ডিস্ট্রফিতে ইউ ক্যান গিভ, নো প্রবলেম, আমরা দিতে পারবো। হ্যাঁ, আমি আসলে আমি একবার দাঁড়িয়ে আছি বার্ন ইনস্টিটিউটের সামনে, আমাদের বার্ন ইউনিট যেটা,
80% পুড়ে গেছে একটা বাচ্চাটা খুবই খারাপ। 80% যাদের বার্ন হয় তারা আসলে বাঁচে না, আমাদের এক্সপিরিয়েন্সে বলে। সো একজন সাংবাদিক হঠাৎ করে চলে আসলো আমাদের ইউনিটে, আমাকে জিজ্ঞাসা করলো, ডাক্তার সাহেব বাচ্চাটা কি বাঁচবে আপনার মনে হয়? আমি বললাম যে আমি সবসময় আশাবাদী এবং আমার বিশ্বাসও বেঁচে যাবে। তো আমার এইটা বিশ্বাস যে চিকিৎসার ক্ষেত্রে আমি কখনো হাত জাগাই না, আমি কখনোই স্টপ হতে চাই না। চিকিৎসা এমন একটা জিনিস যেটা আপনি দেখেন এনশিয়েন্ট পিরিয়ডে 200 বছর আগে যে চিকিৎসা হতো সেই চিকিৎসা কিন্তু এখন আর হয় না। অনেক ডেভেলপড আমরা, এই ডেভেলপমেন্ট যে কোথায় শেষ হবে আমরা জানি না, বাট আমাদের ডেভেলপমেন্টের পথে থাকতে হবে। আদারওয়াইজ আমরা গিভ আপ করে ফেললে তো আর আসলে সেটার শেষ দেখা সম্ভব হবে না। তার মানে সব বয়সের সব ধরনের মানুষ Yes. এই স্টেম সেল থেরাপি যেহেতু এটা দুরারোগ্য, যেহেতু এটা কনভেনশনাল ট্রিটমেন্ট ফেলিউরের দিকেই যাচ্ছে, তো সেই ক্ষেত্রে অফকোর্স উই ক্যান ট্রাই। কারা পারবে না এমন কিছু আছে? আমি দেখি না কারো পারবে না, সবাই পারবে। যদি প্যারেন্ট চায় আমি কেন দিতে পারবো না? যদি রিয়াকশন না থাকে, রিজেকশন না থাকে, কেন দিতে পারবো না? অবশ্যই দিতে পারবো। আমি দেখি যে প্রায় মাল্টিপল ফ্র্যাকচার হয় তাদের, তারপরেও দেখি যে তারা খুব তাড়াতাড়ি রিকভার হয়ে আবার খেলতে নামে। এটা কিভাবে সম্ভব? এটা কি স্টেম সেল থেরাপির কোনো জাদু নাকি? অফকোর্স স্পোর্টস মেডিসিন বলতে একটা টার্মই হয়ে গেছে এখন, স্টেম সেল তারা ইউজ করছে এবং যেখানে ইনজুরি হচ্ছে স্টেম সেল দিচ্ছে এবং খুব দ্রুত রিকভারি করছে। বিকজ আপনি খেয়াল করবেন যে আমাদের ডেভেলপমেন্টের পরে আমাদের শরীরে মেসেনকাইমাল স্টেম সেলের পরিমাণটা অনেক বেশি, এমএসসি বলি আমি যেটাকে। তো মেসেনকাইমাল স্টেম সেলটা কিন্তু আসলে মেজোডার্মাল লেয়ার থেকে আসে, আর মেজোডার্ম থেকে ডেভেলপ করে হলো মাসল, বোন, এই জাতীয় সব কিছু। তো স্পোর্টস রিলেটেড সব কিছু নিশ্চয়ই ব্রেন সংক্রান্ত না, নিশ্চয়ই হার্ট অথবা মাসেল সংক্রান্ত। সেই ক্ষেত্রে এখনকার যে স্টেম সেল আমরা দিচ্ছি সেক্ষেত্রে দেখা যায় অস্টিও আর্থ্রাইটিস বলেন, অস্টিওমাইলাইটিস বলেন, অথবা স্পোর্টস ইনজুরি বলেন, সব জায়গায় স্টেম সেল ভালো কাজ করছে। বাংলাদেশের কোনো খেলোয়াড় কি বাইরে থেকে স্টেম সেল নিয়েছে আপনি জানেন এরকম? আমার জানা মতে ইন্ডিয়াতে অনেক স্টেম সেল নিতে যায়। আমাদের দেশের খেলোয়াড়রা? আচ্ছা, আপনি কি নাম বলতেন? আমি পার্সোনালি ওদেরকে চিনি না, বাট আমি ইয়াতে পেয়েছি। আচ্ছা, তাহলে ইনজুর্ড হলেও এটাকে দ্রুত রিকভারির জন্য সম্ভব। আচ্ছা, আমার একটা প্রশ্ন চলে আসছে যে অনেক সময় যে হার্ট ডিজিজ বা ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, এই বিষয়গুলোর ক্ষেত্রে কি আসলে হার্টের ভালো রাখা, সুস্থতার জন্য কি স্টেম সেল কাজ করে? ভীষণ দরকার, ভীষণ। তো সেটা হলো কার্ডিওমায়োপ্যাথি নামে একটা ডিজিজ আছে। কার্ডিওমায়োপ্যাথি, হার্ট দুর্বল হয়ে যায়। সো ভালোই কথা বললেন, ভালোই প্রশ্ন করছেন। আমাকে 7 দিন আগে আমাদের প্রফেসর ডক্টর মাহবুব আলী স্যার, উনি হৃদরোগ বিশেষজ্ঞ, আমি উত্তরতে একটা ক্লিনিকে বসি, ওখানে উনিও বসেন। একটা কাজে ওনার সামনে গিয়েছি, তো কথা বলতে বলতে আমি স্যারকে বলছিলাম, স্যার আমি তো স্টেম সেল নিয়ে কাজ করছি। উনি অবাক হয়ে চমকায় উঠছে, তুমি স্টেম সেল নিয়ে কাজ করো কবে থেকে? তুমি কি জানো স্টেম সেল আমাদের কার্ডিয়াকে কত হেল্প করবে? তো আমি বললাম, হ্যাঁ স্যার জানি, কিন্তু কেউ তো এগিয়ে আসছে না। তো আমি তোমার সাথে আছি, আমি কার্ডিওমায়োপ্যাথি স্টেম সেল ইন্ট্রামাসকুলার ট্রিটমেন্ট ইনজেকশন দিতে চাই। আমি মোস্ট ওয়েলকাম স্যার, ইনশাআল্লাহ আমরা একসাথে কাজ করবো। হ্যাঁ, হার্টে অনেক উপকার হয়। কার্ডিওমায়োপ্যাথি, যেটা আমাদের মাসেল লেয়ার আছে সে দুর্বল হয়ে যায়, সেখানে স্টেম সেলের ওয়ার্ক আছে। হার্ট ব্লকের ক্ষেত্রে হার্ট ব্লক স্টেম সেলের কোনো কাজ না, বিকজ হার্ট ব্লকটা হলো একটা মেকানিক্যাল প্রবলেম, ওটাতে আমাদেরকে মেকানিক্যালি ঠিক করতে হবে। যেমন হার্ট ব্লক মিন একটা ব্লক হয়ে গেল, একটা রক্তনালী আটকে গেল, সেখানে আমরা স্ট্যান্ড দিয়ে দিব। তার মানে আমি যতটুকু বুঝলাম যে এটা প্রচলিত চিকিৎসা বিজ্ঞানকে কিন্তু থামিয়ে দিচ্ছে না, প্রচলিত চিকিৎসা বিজ্ঞানের পরের ধাপই হচ্ছে স্টেম সেল থেরাপি, তাই তো? আমি এটা বলতে চেয়েছি প্রথমে। বাহ, খুব সুন্দর। আচ্ছা, এক্ষেত্রে কোনো মেইনটেনেন্স আছে কিনা? ধরেন আমি স্টেম সেল থেরাপি নিলাম বা আমার কোনো সদস্য নিল, সেক্ষেত্রে পরবর্তীতে মেইনটেনেন্সের কোনো বিষয় কি আপনারা বলছেন? না, ঠিক এরকম কোনো আমার যাদের কাছে ট্রেনিং নিয়েছি, মেনটেন্যান্সের ব্যাপার তেমন কিছু বলেনি যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, সব কিছু করা যাবে। যদি তার শরীর পারমিট করে সেটা করবে, আর যদি তার কোনো কারণে তার প্রবলেম থাকে, যেমন ডায়াবেটিক পেশেন্ট আছে, তার অবশ্যই ইনসুলিন নিতে হবে, সেটা নেবে। কিন্তু আর কোনো ইয়া নাই, বিধিনিষেধ নাই এটাতে, মেইনটেন্যান্স নাই। এবার একটু সিলেবাসের বাইরের প্রশ্ন, সেটা হচ্ছে আপনি তো একটা ধারণা দিলেন যে অটোলুকাস যদি আমরা ব্যবহার করি ঠিক কতটা বাচ্চাদের জন্য কতটা খরচ হতে পারে, কিন্তু কালচারের ক্ষেত্রে যেটা বলছিলেন সেটা যদি কোনো দুরারোগ্য ব্যাধির জন্য ইউজ করে, আনুমানিক এটা কি কতটুকু ব্যয়বহুল হতে পারে? একটা আমি ঠিক কালচারের ব্যাপারে যে অর্থনৈতিক ব্যাপারটা, কনকর্ড স্টেম সেলের সাথে আমি অ্যাটাচ ঠিকই, বাট ওদের সাথে কিন্তু আমি কাজ করা ওইভাবে অফিসিয়ালি শুরু করি নাই। আচ্ছা, তো কেন শুরু করি নাই? আমি যে ইনজুরিতে পড়ে গেছি, আমি 1 বছর একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, আমি আসলে ওখান থেকে জেগে উঠতে আমার সময় লেগেছে অনেক। আমি চেয়েছিলাম ওদের সাথে অনেক জোর তোর দিয়ে কাজ করব,
ওনাদের নলেজ আমরা নিব, আমাদের নলেজ পার্ট। এখানে টাকার ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্ট কেন? আমি তো অর্থ খরচ করছি না, আমি তো টেকনোলজি সাপ্লাই দিব, আমি আমার জ্ঞান মেধা দিয়ে মানুষকে সাহায্য করব। কিন্তু সেই মানুষটা আমাদের দেশে কিন্তু ম্যাক্সিমাম মানুষই আসলে গরিব, প্রান্তিক জনগোষ্ঠী মানে তো আসলে একটা সীমার বাইরে, তার নিচেই থাকে। তো আমি যাদের অর্থ আছে তাদের নিয়ে আমি কথা বলছি না, তারা যে কোনো অর্থই খরচ করতে পারে। যারা পারছে না তাদের নিয়ে কিন্তু আমি বেশি দৌড়াচ্ছি, আমি তাদের সুবিধাটা করার জন্য চেষ্টা করছি। ইভেন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, ধরেন কনকর্ড স্টেম সেল, ওনারা প্রাইভেট সেক্টর আর আমরা হলাম গভর্নমেন্ট সেক্টর। গভর্নমেন্ট আছে আমাদেরকে কন্ট্রোল করছে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বলতে একটা কথা আছে, পিপিপি। সো আমার কাছে কেন যেন মনে হয় এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মধ্যে যদি আমরা যেতে পারি, গভর্নমেন্ট যদি এগিয়ে আসে, প্রাইভেট সেক্টর যদি এগিয়ে আসে, তাহলে আমি আপনি উপকৃত হব, আমরা সবাই এই ট্রিটমেন্টের আওতায় চলে আসবো। এখন যদি কোনো, যেমন ইন্ডিয়াতে 7 লাখ টাকা খরচ হয়, হয়তো বা পিপিপির মধ্যে যদি ওরা ঢুকে, আমার কেন যেন মনে হয় 2 লাখ টাকা বেশি লাগবে না। হ্যাঁ, অনেক টাকা তাদের সেভ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি মনে করি এখানে সরকার, প্রাইভেট সেক্টর এবং এই ব্যাপারটাকে এক করে ফেলতে হবে, তখনই আমরা ট্রিটমেন্টটাকে সবার দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো। তা না হলে এটা ওই যে ফুলদানিতে সাজানো থাকবে, যারা সেই ফুলটা ছুঁতে পারবে তারাই চিকিৎসাটা নিবে, আদারওয়াইজ কেউ চিকিৎসা নিতে পারবে না। আচ্ছা, আমরা তো পরিবারের যে অভিব্যক্তিটা, সেটা আপনার কাছে কিছু সাকসেস স্টোরি শুনেছি, কিন্তু আপনার কাছে যদি জানতে চাই, আপনি একজন চিকিৎসক এবং আপনি বলা যায় যে বর্তমান সময়ে বাংলাদেশে লড়াই করছেন রিজেনারেশন ট্রিটমেন্ট নিয়ে। লড়াই বলবো কারণ আমি কিন্তু শিশু সার্জন, এটা আমি পেডিয়াট্রিক সার্জারিতে আছি, বাট এইটা নিয়ে লড়াই করছি আমার সাবজেক্টের বাইরে। কেন লড়াই করছি? ফর দ্য পিপল। একদমই সেই জন্য এই সাবজেক্টের বাইরে বলেই আমি বললাম যে লড়াই করছেন। তো সেক্ষেত্রে যখন একটা শিশুকে আপনি দেখছেন যে প্রথম দেখায় হয়তো তিনি আপনার দিকে তাকাতে পারছে না, বা আই কন্ট্যাক্ট করতে পারছে না, বা অন্য ধরনের আচরণ করছে, অন্যদিকে তাকিয়ে আছে, অটিজমে আক্রান্ত, তো পরবর্তীতে যখন আপনি স্টেম সেল দিলেন, তারপরে যখন একটা ফলাফল পেলেন, আপনি যখন ওই বাচ্চাটাকে আবার দেখলেন, আপনার অনুভূতিটা কি এটা ফলাফল দেখে? আমি এভিডেন্স অনুভূতিটা বলতে চাই। আমার শিশু হাসপাতালের পরিচালক স্যার ছিলেন তখন প্রফেসর জাহাঙ্গীর আলম। ওনার সামনে বসা ছিলেন বাচ্চার বাবা, বাচ্চাটাকে নিয়ে আসছিলেন। বাচ্চাটা আগে ভায়োলেন্ট ছিল, বাচ্চাটা আই কন্ট্যাক্ট ছিল না। আর বাবা আমাদের ফার্মাসিউটিক্যালস কোনো একটা কোম্পানিতে উনি জব করেন। সো উনি আমার মাধ্যমে আমাদের শিশু হাসপাতাল স্টেম সেলটা নিয়েছিলেন। সেই বাচ্চা আমাদের ডিরেক্টর স্যারের সামনে বসে, ডিরেক্টর স্যার যখন ডাক দিল ওকে নাম ধরে, তখন তার চোখের দিকে তাকাইছিল। আপনি বিশ্বাস করতে পারবেন না, তার মা পাশে কাঁদতেছিল, আমার চোখে পানি আসছিল। সো এরকম যদি রেজাল্টটা সত্যি আমরা, আল্লাহ তাআলা যদি এটা করে দিতে পারেন, আমাদেরকে সাহায্য করেন, এবং আমরা যদি সত্যি এই জায়গায় পৌঁছতে পারি, এটা সত্যি আমাদের নাগরিকদের জন্য অনেক একটা আশার আলো জাগাবে। আমি ভিতরটা জানি বলে বললাম। চমৎকার। এই যে বাচ্চাটা তাকালো, কিন্তু এটা কি স্থায়ী হবে নাকি আবারও আগের মতো হয়ে যাবে? আবার কি স্টেম সেলের দরকার আছে, নাকি একবার ট্রিটমেন্ট করলেই এনাফ? এই জন্য আমি বলছি যে কালচার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অটোলোগাস স্টেম সেলটা শর্ট লিভড এবং এটা বারবার দিতে হয়। কালচারটা কিন্তু খুব বেশি বারবার দিতে হয় না। কালচারের একটা ক্যারেক্টার আছে, স্টেম সেলের কিন্তু একটা ক্যারেক্টার আছে, সেটা একটা সেলফ রেনুয়াল। একটা থেকে দুইটা হবে, একটা হবে অন্য সেলে পরিণত হয়, আর একটা সেল স্টেম সেল হিসেবে থেকে যায়। তার মানে সে সারা জীবন কিন্তু তার শরীরের স্টেম সেল হিসেবে থেকে যাবে এবং সেলফ রেনুয়াল বারবার বাড়তে থাকবে এবং সে কাজ করতে থাকবে। তো এটার জন্যই আসলে আমাদের এই কালচারের দিকে নজর দিতে হবে এবং সবাইকে সাথে নিয়ে নামতে হবে যুদ্ধে। বুঝতে পেরেছি। একটা বিষয় যে এই যে স্টেম সেল থেরাপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা বলছেন, তাহলে তো অনেক নাম জানা বা নাম অজানা কিছু কোম্পানি কিন্তু এটা নিয়ে কাজ করা শুরু করতে পারে, কিন্তু তাদের এথিক্যাল কোনো ক্লিয়ারেন্সের ব্যবস্থা আছে কিনা, বা কোনো স্ট্যান্ডার্ড মানদণ্ড আছে কিনা? ধরেন আজকে আমার ইচ্ছে হলো, আমি শুনলাম আপনার কাছ থেকে, আমি কিছু মানুষের থেকে পরামর্শ নিয়ে আমিও শুরু করে দিলাম, এটা কি সম্ভব? শুরু করেছিল এক সময়, আচ্ছা, শুরু করেছিল বিকজ আমাদের দেশের মানুষ, আমি জানি না, সবাই ব্যবসায় বিশ্বাসী। আমি বলতে পারবো না, সব সেক্টরেই দেখছি শুধু ব্যবসা, সব জায়গাতেই ব্যবসা। তো এই ব্যবসা থেকে আমাদের সরে যেতে হবে, আমাদের মানুষের প্রতি মমত্ববোধ, ভালোবাসা বাড়াতে হবে, এবং আমাদের প্রফেশনালি আমাদেরকে এনরিচ করতে হবে, আমাদেরকে এমন একটা জায়গায় পৌঁছতে হবে যে বলে না যে চিকিৎসকরা বিধাতার নিচের অংশটা, তো আমাদের সেই অংশে পৌঁছতে হলে আমাদেরকে সেই অংশে যেতে হবে। সে না যাওয়া পর্যন্ত আমরা এটা থেকে মুক্তি পাবো না। তো ব্যবসা থেকে সরে যেয়ে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, এটা নিয়ে আমাদের অনেক কাজ করতে হবে। আপনার প্রশ্নটা আবার বলেন। বলছিলাম যে কোনো রেগুলেটরি, হ্যাঁ রেগুলেটরি। সো এটা এমন একটা সাবজেক্ট, অবশ্যই আমাদেরকে এটা রেগুলেটরি বোর্ডের আন্ডারে আসতে হবে।
এটাতে বিশেষজ্ঞ টিম থাকতে হবে, এটা রাষ্ট্রীয় একটা সুপারভাইজ করতে হবে, এবং এখানে এথিক্যাল ইস্যুস অবশ্যই থাকবে। এখানে পাবলিকেশন বেসড কাজ করতে হবে, এখানে এথিক্যাল ইস্যুস কী কী দরকার সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে, আমাদের সেফটি দেখতে হবে, আমাদের যারা স্টেম সেল নিয়ে কাজ করছে সেটা এনভায়রনমেন্ট দেখতে হবে, এখানে তারা কি মডুলার অপারেশন থিয়েটার নিয়ে কাজ করছে, এখানে না ব্যাকটেরিয়ার মধ্যে স্টেম সেল কালচার করছে, আমাদের দেখতে হবে। এগুলো তো অবশ্যই রিপোর্ট থাকবে, মানে একটা রেগুলেটরি সিস্টেম দরকার, থাকতেই হবে। যেটা আছে এখন বর্তমানে আছে। বর্তমানে স্টেম সেল নিয়ে খুব বেশি যে কাজ করছে তা না, আমি তো খুঁজে খুঁজে একটাই দেখতে পাচ্ছি, আচ্ছা সেটা হলো কনকর্ড স্টেম সেল লিমিটেড। আচ্ছা, তাদের অবস্থানটা কেমন দেখতে পাচ্ছেন? বা আমি ভিজিট করেছি, আই এম হ্যাপি। স্ট্যান্ডার্ড মেইনটেইন করি হ্যাঁ। বা স্ট্যান্ডার্ডের কথা চিন্তা করি, তাদের মানটা কি কিভাবে আমি বিবেচনা আমি করবেন কিন্তু আপনি? এখনো কোনো প্রাইসের কথা আসবো না, আমি আসলে প্রাইসটা Price না, আমি জানি আমি না, মান আমি নিয়ে জানি না, বাট মানের কথা যদি চিন্তা করেন তাহলে স্টেম সেল যে পরিবেশে ওরা কালচার করছে এটা ইন্টারন্যাশনাল মান, যেটা তো হওয়া উচিত সেটাই ওরা করছে। আই এম হ্যাপি ফর দ্যাট, নো ডাউট অ্যাবাউট দ্যাট, আই এম রিয়েলি হ্যাপি। আচ্ছা, আমি একটু সাইড ইফেক্ট সম্পর্কে জানতে চাচ্ছি। এই যে স্টেম সেল থেরাপি একটা নতুন বিষয়, আমি যদি আমার সন্তানকে বা 8-10টা পরিবার যদি তাদের সন্তানকে নিয়ে এসে স্টেম সেল থেরাপি দেয়, একটা স্বভাবতভাবে চিন্তা হয় নতুন জিনিস, সাইড এফেক্ট মনে আসবে, আমার উপর মনে পরীক্ষা করে তিনি মনে গবেষণা করছেন, এমন চিন্তাও চলে আসবে। সাইড এফেক্টটা কি? আমাদের স্টেম সেলের সাইড এফেক্ট অটোলোগাসে নাই, নেই না অটোলোগাস তো 100%। আমি আপনার রক্ত আপনাকে দিচ্ছি, সাইড এফেক্টের কোনো সুযোগ নাই। হ্যাঁ, সাইড এফেক্ট হতে পারে ইনজেকশন দেওয়ার সময় যদি কোনো ব্যাকটেরিয়া ইন্ট্রোডিউস করি, আমি ইন্ট্রোডিউস করার সময় যদি আমি বাইরে থেকে কোনো কন্টামিনেট করি, সেটা তো অবশ্যই সাইড এফেক্ট, সেটা সেকেন্ডারি সাইড এফেক্ট, দিস নট দ্য প্রাইমারি সাইড এফেক্ট। সো অটোলোগাসে কোনো সাইড এফেক্টের কোনো সুযোগ নাই। যদি ব্লাড ট্রান্সফিউশন করি না, আমার রক্ত, আপনার রক্তের গ্রুপ কি? এই পজিটিভ। এই পজিটিভ, ধরেন আমার এই পজিটিভ, সো আমি আপনাকে রক্ত দিতে চাচ্ছি, রক্ত দিতে পারবো না, আপনি রক্ত নেবেন না আমার, তো সেখানে কি কোনো রিয়াকশন হচ্ছে? না হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, মেজরটা হচ্ছে না, কিছু কিছু মাইনর হচ্ছে। আচ্ছা, তার আগে তো নিশ্চয়ই আমরা ক্রস ম্যাচ করে নিচ্ছি না? তো ঠিক সেইভাবেই আমাদেরকে প্রত্যেকটা মানদণ্ডকে হিসাব করেই আমাদেরকে ইন্ট্রোডিউস করাতে হবে। অটোলোকাসে নো রিয়াকশন, নো রিজেকশন, নট এট অল। আর কালচার? আর কালচারে আপনার ডিপেন্ডস অন দ্য HLA-DR এর পার্সেন্টেজ লেস দেন 2% কিনা। যদি লেস দেন 2% থাকে তাহলে ওখানে আর কোনো রিয়াকশন হওয়ার সুযোগ নেই, হওয়ার কোনো সুযোগই নেই। আচ্ছা, তাহলে কি বলছেন যে সঠিকভাবে যদি আসলে স্টেম সেলটা থেরাপিটা নেওয়া হয় তাহলে সাইড ইফেক্ট জিরো? আমি আসলে জিরো বলা যাবে না, পার্সেন্টেজ কত এখনো নির্ধারিত হয়নি, ভেরি মিনিমাম, বাট ওইটার রিলেটেড না। বাট সাইড ইফেক্টটা কি হতে পারে? সেকেন্ডারি রিলেটেড, সেকেন্ডারি সাইড এফেক্ট আমি দিচ্ছি, আমি যদি স্ট্যান্ডার্ড মেনটেন না করি তখন একটা সাইড এফেক্ট হতে পারে, সেটা ভুলের কারণে হতে ভুলের পারে। কারণে, কিন্তু এই জন্য সঠিক আমাকে জানতে নিয়মে তো- হবে। ওই জন্যই বললাম দক্ষ দক্ষ চিকিৎসক চিকিৎসক প্রয়োজন। প্রয়োজন। কিন্তু সঠিক নিয়মে যদি স্টেম সেল থেরাপি নেয় তাহলে সাইড ইফেক্ট জিরো, জিরো, সেটা দুক্ষেত্রেই। জি তাহলে তো এটা একদমই নিরাপদ। নিরাপদ। একদম যারা প্যারেন্টস আছে বা যারা পরিবারের সদস্য আছে তারা একদম নিশ্চিন্তে স্টেম সেল থেরাপিটা তাদের সন্তানের জন্য দিতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে একটু জানতে চাই, আগামী 5-10 বছর পরে যদি চিন্তা করেন বাংলাদেশের ক্ষেত্রে এই রিজেনারেটিভ মেডিসিনের আসলে ভবিষ্যৎটা কি? আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, যদি আমরা এইভাবে চলতে পারি 5 বছরের মধ্যে আমরা একটা নতুন আলো দেখতে পাবো বাংলাদেশের রিজেনারেটিভ মেডিসিন, স্টেম সেল রিলেটেড। কিভাবে সম্ভব? সেটা হলো আমাদেরকে রিজেনারেটিভ মেডিসিনকে ধারণ করতে হবে, আমাদের চিকিৎসকদের ধারণ করতে হবে। আমাদের চিকিৎসকরা অনেকেই মনে করে যে যারা কিডনি ট্রান্সপ্লান্ট করে এটা দিলে মনে হয় কিডনি ট্রান্সপ্লান্ট লাগবে না, তো যার দরকার ট্রান্সপ্লান্টেশন তা লাগবেই, বাট ট্রান্সপ্লান্টেড পেশেন্টকেও কিন্তু স্টেম সেল দিয়ে ট্রান্সপ্লান্টেড এনভায়রনমেন্টকেও ভালো রাখা হয়। তা আমি প্রথমেই বলেছি যে আমরা যদি সঠিক পন্থায়, সঠিকভাবে, সঠিক চিন্তায় আমরা স্টেম সেল নিয়ে অথবা রিজেনারেটিভ মেডিসিন নিয়ে আমরা সঠিকভাবে মেডিকেল সায়েন্সের সাথে আমরা যুক্ত করতে পারি, 5 বছরের মধ্যে আপনি সূর্য 12টার সময় কি দেখেন? মাথার উপরে। আমার মনে হয় রিজেনারেটিভ মেডিসিন উইথ স্টেম সেল থেরাপিটা মাথার উপরে থাকবে। আচ্ছা, সেক্ষেত্রে আরও গবেষণা প্রয়োজন কিনা, এবং বিশেষ করে মেডিকেল সায়েন্স যারা পড়ছে বা মেডিকেলে যারা পড়ছে তাদের একাডেমিক ক্ষেত্রে কি রিজেনারেটিভ ট্রিটমেন্ট সম্পর্কে সঠিক বা বলা যায় যে পর্যাপ্ত ধারণা দেওয়া হচ্ছে কিনা, এই বিষয়টা কি বলছেন? টেক্সট বুকে আগে ছিল না, টেক্সট বুকে অলরেডি চলে আসছে, কিছু কিছু টেক্সট বুকে স্টেম সেলের ব্যাপার চলে আসছে। সর্বশেষ ট্রিটমেন্ট কি? স্টেম সেল থেরাপি, এটা অলরেডি চলে আসছে। তো সব জায়গাতে এখনো আসেনি, কিছু কিছু টেক্সট বুকে এসেছে। তো আমাদের এখন শিশু হাসপাতাল, আমাদের যেটা যারা স্টুডেন্টরা আছে, আমি মনে করি যে ওরা স্টেম সেলের ব্যাপারে অনেকটাই জানে এই মুহূর্তে, কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করছি। ইভেন দেন আমি কাজ করছি হলো জেনারেল অ্যান্ড অ্যাডভান্স পেডিয়াট্রিক সার্জারি অ্যান্ড স্টেম সেল থেরাপি ইউনিট, এটা বিভাগই আছে।
সো সেই বিভাগ প্রতিদিন উচ্চারিত হচ্ছে, তখন স্টুডেন্টরা নিশ্চয়ই স্টেম সেলের ব্যাপারে জানছে। বাট আমরা ফ্রিকুয়েন্টলি সেমিনার সিম্পোজিয়াম করার আমরা প্ল্যান করেছি, এবং এটা আমরা খুব তাড়াতাড়ি শুরু করবো। এই মাসের মধ্যে আমরা সেমিনার করে ফেলবো, এবং সেটা প্রতি 3 মাস 4 মাস পর পর আমরা বাংলাদেশের বিভিন্ন ইনস্টিটিউটে এটা প্রেজেন্ট করব। আচ্ছা, কনকর্ড স্টেম সেল লিমিটেড এবং আপনার জয়েন্ট কোলাবোরেশনে কোনো কেস রিপোর্ট কি আমরা ভবিষ্যতে পেতে যাচ্ছি? অবশ্যই। তো সায়েন্স ইজ অলওয়েজ কনজয়েন্ট করতে হয়, কনজয়েন্ট সায়েন্স ছাড়া কিন্তু সায়েন্স হয় না। অনেকে আমরা ভয় পাই, ও প্রাইভেট, ও কাছে কেন যাব, আমি সরকারি। সরকার প্রাইভেট বলতে কিছু না, আমরা সবাই বাংলাদেশি, এখানে আমরা কাজ করছি কিন্তু একটা ডিজিজকে হেল্প করার জন্য এবং কিছু মানুষকে সাহায্য করার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই কোলাবোরেট করে আমরা তাদের সাথে একটা পাবলিকেশনও যেতে পারি, আমরা একসাথে কাজও করতে পারি। বাহ, চমৎকার। আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা একটু জানতে চাই। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমি যেন বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের সার্জারি করে সুন্দরভাবে তার মায়ের মুখে হাসি ফোটাতে পারি, এটা আমার প্রথম টার্গেট। এবং পাশাপাশি রিজেনারেটিভ মেডিসিনকে আমি উইদিন 5 to 10 ইয়ার্সের মধ্যে বাংলাদেশে আমি সূর্যের আলো যেমন 12টার সময় যেরকম সবাই ফিল করে, আমি সেরকম একটা জায়গায় রিজেনারেটিভ মেডিসিনকে আমি আনতে চাই। যে প্যারেন্টসরা আসলে বাচ্চাদেরকে নিয়ে এখনো চিন্তিত, অটিজম বা সেরিব্রাল পালসি এবং যেটা হচ্ছে মাসকুলার ডিস্ট্রফি এবং নানান রকম দুরারোগ্য ব্যাধিতে বিভিন্ন মানুষ যারা চিন্তিত, তাদের উদ্দেশ্যে যদি ছোট্ট করে কিছু বলতে। আমরা অলরেডি অটিজমের অথবা অন্যান্য যে ডিজিজগুলো আছে যেগুলি খুবই খারাপ ডিজিজ, আমরা মোট 585 আমি নিজের হাতে ইন্ট্রোডিউস করি সিস্টেম সেল। সেখানে আমাদের রেজাল্টের উপরে বেস করে দেখা যায় যে অনেকটাই ভালো, অনেক জায়গায় অনেকভাবে ভালো হয়েছে। তো এই 585টা যদি 10,000-এ যে পৌঁছায়, 20,000-এ যে পৌঁছায়, তখন কিন্তু আমরা একটা ম্যাস পিপলকে আমরা পপুলেশনের মধ্যে নিয়ে আসতে পারবো এবং আমরা আমাদের রিসার্চটাকে আরও স্ট্রং করতে পারবো। তখন কিন্তু আমাদের এই ইউজটা কত হারে বাড়বে সেটা কিন্তু মানুষ এবং বিভিন্ন ইনস্টিটিউট এবং গভর্নমেন্ট নির্ধারণ করে দেবে। এবং আমি আশা করি এটা যারা এই অসুখে ভুগছে, যারা মা বাবা কষ্ট পাচ্ছে, প্রতিদিন যারা এটা নিয়ে বোঝা টানছে, আমি বিশ্বাস করি তাদের মুখে হাসি ফুটবে। চমৎকার। সর্বশেষ যে রোগীটাকে আপনি ভালো করেছেন, তার বাবা মা আপনাকে কি বলেছিল, মনে আছে? হ্যাঁ, মনে আছে। আমার সাথে 3 দিন আগে কানাডা থেকে এক মা ফোন করেছিল, উনি কানাডায় থাকেন, স্টেম সেল নেওয়ার জন্য শুধু বাংলাদেশে এসেছিলেন। 3 বার নিয়েছে আমার কাছে। কানাডা থেকে বাংলাদেশে অনলি এসেছে? আমার কাছে কানাডা, অস্ট্রেলিয়া এন্ড আমেরিকা 3 জায়গা থেকে এসছে পেশেন্ট। খরচ কম হওয়ার জন্য নাকি? খরচ কম, প্লাস আমি তাদের পরিচিত এবং আমি আচ্ছা। তাদের হয়তোবা সজ্জন মনে করেছে যে তার কাছে গেলে হয়তোবা তারা অনেক খবর নিয়েছে। তারা কানাডাতে অনেক এক্সপেন্সিভ, $38,000 মনে হয় খরচ হয় ওদের এই পুরো প্রসেস যেতে। তো সব কিছু মিলে ওনারা এসে স্টেম সেল নিয়ে আবার চলে গেছে। পরশুদিন আমাকে ফোন করে বলেছে যে অদ্রিরাজ ওর নাম, অদ্রিরাজ ইজ ডুইং ভেরি ওয়েল, ডক্টর থ্যাংক ইউ ভেরি মাচ আমার জীবনে একটু হাসি ফোটানোর জন্য। কেমন লাগে সারাদিন পরে বাসায় যখন যান? আমি তো এগুলি নিয়ে ভাবতে থাকি যে মানুষের আনন্দটাই আমার আনন্দ। আমি নিজের আনন্দতে আমি আনন্দ ফিল করি নাই কখনো। আমার ছোটবেলা থেকে অভ্যাসটা, মানুষ হাসতে আমি হাসি। আচ্ছা, ছোট্ট একটা বিষয় জানতে চাই, বার্ধক্যজনিত কারণে যে এই যে আমাদের যে ব্যথা হয় বা বিভিন্ন জায়গায় যে ফ্র্যাকচার হয়, এই বিষয়গুলো কি স্টেম সেলের মাধ্যমে সম্ভব? খুব বেশি ভালো কাজ করে। আমি আশা করব যাদের নন ইউনিয়ন ফ্র্যাকচার, কমপ্লিকেটেড ফ্র্যাকচার, টেন্ডন ইনজুরি, মাসেল ইনজুরি, যারা ভুগছেন, আর্থ্রাইটিস, যাদের নি ট্রান্সপ্লান্ট করতে হবে, এখন নি চেঞ্জ করতে হবে, নি জয়েন্টকে বাদ দিতে হবে, তারা একটু ট্রাই করতে পারে স্টেম সেল দিয়ে। আমি মনে করি তার রেজাল্ট খারাপ পাবে না, ভালো পাবে। আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। আপনার সাথে খুব ভালো লাগলো যে আপনার চোখে মুখে আমি স্বপ্ন দেখতে পাচ্ছি, যে স্বপ্নতে শুধু নতুন একটা চিকিৎসা বিজ্ঞানের আলো দেখতে পাচ্ছি, আর কিছুই না। আমি আশা করবো আপনার এই স্বপ্নগুলো পূরণ হোক এবং আরো অনেক মানুষ আপনার দ্বারা উপকৃত হোক। আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আমি সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি পুরো আয়োজন ভালো লেগেছে। একটা বিষয় হচ্ছে আধুনিক চিকিৎসা বিজ্ঞান, অর্থাৎ প্রত্যেকটা বিষয় কিন্তু গবেষণার মাধ্যমেই চলছে। যে প্রচলিত পদ্ধতি আছে, প্রচলিত চিকিৎসা বিজ্ঞান আছে, তার একটি পরের ধাপই হচ্ছে স্টেম সেল থেরাপি, যেটার মাধ্যমে আসলে বিভিন্ন নিরাময় বা অনিরাময় যোগ্য যে রোগগুলো আছে সেগুলোর ইমপ্রুভমেন্ট এবং নিরাময় সম্ভব হচ্ছে। দর্শক, আশা করছি আপনারা অনেক বিষয় আজকের পডকাস্টের মাধ্যমে জানলেন। আগামী পডকাস্টে আবারও কোনো বিষয় নিয়ে কিন্তু আমরা চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। To book your appointment, call now.